বড় ভাইয়ার জন্য বউ দেখতে গিয়ে চোখ কপালে উঠে গেল। এটা তো লাবণী, যাকে অপূর্ব 4 বছর আগে হারিয়েছে। কিন্তু লাবণীর সাথে তার ভাইয়ের বিয়ে কিভাবে, কিছুই বুঝতে পারছে না। মেয়েটা তাকে দেখে রীতিমতো চমকে গেছে। মেয়েটা ঘামতে শুরু করছে সাথে, কারণ দুজনকে এখনো অনেক ভালোবাসে, শুধু রিলেশনটাই নাই। কিছুক্ষণ পর ভাইয়ার দিকে তাকিয়ে দেখে সে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। তাকানোরই কথা, কারণ লাবণীকে যে দেখবে তারই পছন্দ হবে। ভদ্র, চুপচাপ, নীরব প্রকৃতির মেয়ে, সেই সাথে রূপবতী তো বটেই। কলেজে ফার্স্ট ইয়ারে উঠেই তার উপর ক্রাশ খেয়েছিল অপূর্ব। কিন্তু সমস্যা ছিল লাবণী তার সিনিয়র, পুরো 1 ইয়ারের। তখন সে 2nd ইয়ারে পড়ে। তার পিছনে ঘুরঘুর করত, যেটা লাবণীর ভালো লাগতো না। তবে সেও হাল ছেড়ে দেয়নি। প্রতিদিন তার জন্য অপেক্ষায় থাকতো রাস্তার পাশে, কিন্তু লাবণী ফিরেও দেখতো না। আচ্ছা চলুন অতীতে ফিরে যাই, না হলে কিছুই বুঝবেন না। 4 বছর আগের ঘটনা। রাস্তার পাশে প্রতিদিন অপেক্ষা করার পরেও লাবণীর সাথে কোনো কথা বলতে পারতো না অপূর্ব। মেয়েটা কলেজে এসে মাঝে মাঝে তার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে থাকতো, তবে বুঝতো না কেন তাকাতো। সে তার মতো তার জন্য অপেক্ষা করত, কলেজেও নজর রাখতো। কিন্তু এভাবে আর কতদিন? বুঝে গেছিল মেয়েটির সাথে তার আর কথা বলা হবে না। তাই ভাবলো মেয়েটাকে একবার বলেই দেখা যাক কি হয়। সেদিন সকাল সকাল বের হয়ে রাস্তার পাশে অপেক্ষা করছিল অপূর্ব। যেহেতু সে তার সিনিয়র, তাই কলেজে বলার কোনো উপায় ছিল না, কারণ বড় ভাইয়েরা আছে তাই। মেয়েটা ধীর পায়ে এগোতে লাগলো। অপূর্বের হার্টবিট বাড়তে লাগলো। মেয়েটা কাছে আসতেই সে বলে দিল, আপু, আই লাভ ইউ। বিশ্বাস করেন, মেয়েটা সেদিন তার দিকে এমনভাবে তাকিয়েছিল, সে প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেছিল। আর কোনো কিছু শোনার অপেক্ষা না করে দিল এক দৌড়। কিন্তু বেশিক্ষণ দৌড়াতে পারেনি। আনমনে দৌড়ানোর সময় হঠাৎ করে একটা বাইক এসে মেরে দিয়ে যায় তাকে। রাস্তার মাঝখানে পড়ে ব্যথায় কোকাচ্ছে। অনেকটা কেটে গেছে, সেই সাথে মাথা ফেটে গেছে, উঠতে পারছে না। চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত শুধু লাবণীকেই দেখেছিল অপূর্ব, আর চোখ খোলার পরেও তাকেই দেখলো। মেয়েটা হাসপাতালে নিয়ে এসেছে তাকে, তার মাথার পাশে বসে বসে কাঁদছে। মেয়েটার মায়াবী মুখটা এখনো তার চোখে ভাসে। সেদিন কিছু বলতে পারলো না, তবে বুঝতে পারলো মেয়েটাও তাকে ভালোবেসে ফেলেছে। যাওয়ার আগে লাবণী একটা কথাই বলে গেছিল, এরপর থেকে সাবধানেই চলবা। আর আপু বলছো কেন? তাই তো ওইভাবে তাকাইছিলাম। আর সে তো লাবণীর অমন চাহনি দেখে সোজা হাসপাতালে। রিলেশন ছিল 1 বছর। আসলে তার বাবার ট্রান্সফার আর তার পরীক্ষার পর অন্য জায়গায় চলে যেতে হয় তাদের। আর এই 2টা কারণেই ব্রেকআপ হয়েছিল তাদের। এটাই ভাবছেন তো? না, আসলে এসবের কিছুই না। লাবণী আর একটা ছেলের সাথে মেলামেশা করত, যেটা তার মোটেও ভালো লাগতো না। অনেকবার মানা করার পরেও লাবণী শুনেনি তার কথা। একদিন বলেছিল, কি এমন রিলেশন তোমাদের, যার কারণে সেদিন একটা থাপ্পড় মেরে ব্রেকআপ করে দিয়েছিল। অনেক কষ্ট পেয়েছিল সেদিন। তার কিছুদিন পর দেখে সত্যি ছেলেটার সাথে রিলেশন আছে লাবণীর। আর কি, সে ছেড়ে দিল এই শহর, চলে আসলো ঢাকায়। তারপর কেটে গেছে 4 বছর। লাবণীর সাথে এই 4 বছরে দেখাও হয়নি, কথাও হয়নি। তবে ফেসবুক আইডিটা ছিল। প্রতিদিন তার টাইম লাইনে ঘুরে আসতো আর দেখতো মেয়েটা ছবি আপলোড দিয়েছে ছেলেটাকে সাথে নিয়ে। চলুন এবার বাস্তবে যাই। অতীত খুবই বোরিং, বাস্তবটা উত্তেজনায় ভরপুর। এতক্ষণ তো 4 বছর আগের ঘটনা বললাম, এখন 4 বছর পরের ঘটনা। অপূর্ব, কেমন লেগেছে তোর? আব্বু, বিয়েটা ভাইয়ার, তাকে জিজ্ঞেস করলেই পারো। ভাইয়া তার দিকে রাগী লুক নিয়ে তাকালো। সে আপন মনে হাসতে লাগলো। অপূর্বের আর লাবণীর সম্পর্কটা ক্রস কানেকশন। প্রথমে বড় আপু, তারপর গার্লফ্রেন্ড, আর তারপর এক্স গার্লফ্রেন্ড, আর আজকে ভাবি। ভাবি কেন বললাম জানেন? কারণ মেয়েটাকে সবারই পছন্দ হয়েছে। হঠাৎ অপূর্ব তাকালো লাবণীর ঠিক পিছনে, তার ছোট বোনের দিকে। অনেক বড় হয়ে গেছে আর লাবণীর মতোই সুন্দরী। মেয়েটা অপূর্বর দিকেই তাকিয়ে আছে। সেও এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ভাবছে 2 ভাই এক বাড়িতেই বিয়ে করব। তবে লাবণীর দিকে তাকিয়ে আরেকটা জিনিস ভাবিয়ে তুলল ছেলেটার। কি হলো? যার সাথে লাবণীর রিলেশন ছিল, তাহলে কি ব্রেকআপ হয়েছে? কাজের চাপে লাস্ট 2 মাস লাবণীর প্রোফাইল চেকই করা হয়নি। সে যাই হোক, এসব ভেবে লাভ নেই। কিছুক্ষণ পর অপূর্বর আব্বু জুয়েলকে বলল, তোরা যা, কথা বল আলাদা রুমে। জুয়েল আবার অপূর্বকে নিয়ে গেল। বলেন তো কেমন লাগে? অপূর্ব রুমের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ মেয়েটা আসলো আর তাকে বলল, ভাইয়া একা দাঁড়িয়েছেন যে? কি করব বলো, তাদের সাথে তো আর যেতে পারবো না।
আচ্ছা চলুন আপনাকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাই। আচ্ছা চলো। এরপর অপূর্ব মেয়েটার পিছন পিছন হাঁটতে লাগলো। মেয়েটা সবকিছু দেখাতে লাগলো। সব শেষে গেল ছাদে। ছাদে গিয়ে অপূর্ব বলল, আচ্ছা তোমার নামটা কি? নীলা। তোমার নামটা তো খুব সুন্দর। জি ভাইয়া, আপনার নামটা কি? অপূর্ব ইসলাম। কি বললেন? অপূর্ব ইসলাম। আপনার নামটা আপনার মতি কিউট আছে। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ার। আচ্ছা তোমার নাম্বারটা দাও তো। কেন? এমনি দাও। সরি ভাইয়া, নাম্বার দিতে পারবো না। আচ্ছা সমস্যা নেই। তবে ফেসবুকের আইডি পেতে পারেন। অপূর্ব ভাবছে এ তো মেঘ না চাইতেই জল। কথা বলা শেষ করে নিচে নামতেই ধাক্কা খেলো লাবণীর সাথে। তারপর অপূর্ব বলল, সরি আমি আসলে দেখি নাই। ইটস ওকে। লাবণীর হাতের আলতো স্পর্শ মনটাকে আবারও আঘাত করলো। শুকিয়ে যাওয়া ক্ষতটা আবারও ভিজে উঠল। চোখ দুটি জলে ভিজে ওঠার আগেই চলে আসলো। এরপর বাসা থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসলো। সবাই কথা বলছে ভিতরে। অপূর্বর আব্বু কিছুক্ষণ তাকিয়ে ছিল তার দিকে, তবে কিছু বুঝতে পারেনি। তার আগেই চলে এসেছিল। লাস্ট যেদিন লাবণীর হাত ধরে অপূর্ব হাঁটছিল, সেদিন লাবণী খুব শক্ত করে জড়িয়ে ধরেছিল আর বলেছিল ভালোবাসি, কখনো ছেড়ে যাব না। অথচ সেই আজ কত দূরে। আজ অনেক দিন পর সেই আলতো স্পর্শে অনেক স্মৃতি মনে পড়ে গেল অপূর্বের। চোখটা ভিজে গেল। 4 বছরেও নিজেকে বদলাতে পারেনি অপূর্ব। এখনো বাচ্চাদের মতো কান্না করে। ইমোশনগুলো আর গেল না। গাড়িতে বসে ভাবছে লাবণীর কথা। কিছুদিন পরই সে তার ভাবি হয়ে যাবে। তখন নিজেকে সামলাবে কিভাবে? বাসায় থাকবে না, তখনই ভালো হবে। বসে বসে অতীত আর ভবিষ্যৎ নিয়ে ভাবছিল। হঠাৎ নীলা মেয়েটা এসে ডাক দিল। ভাইয়া। কোনো মতে চোখটা মুছে উত্তর দিল, হ্যাঁ বলো। আপনার নাম্বারটা দিন। 0180855। আমি কল দিব রাতে। আচ্ছা দিও। তারপর নীলা চলে গেল। অপূর্ব ভাবতে লাগলো, লাবণীর তো বিয়ে হয়ে যাবে, আমাকেও বিয়ে করতে হবে। বিয়ে তো নীলাকেই করব, আর সেটা একই সাথে একই দিনে। তারপর রোমান্স করব লাবণীকে দেখিয়ে দেখিয়ে। সে কেন একা থাকবে? লাবণী তো কখনো কষ্ট পায়নি, তাহলে সে কেন পাবে? তাকে ছেড়ে দেওয়ার পর লাবণীর জীবনে অন্য কেউ একজন ছিল, আর তাকে ছেড়ে দেওয়ার পর এখন তার বিয়ে। সুতরাং খারাপ থাকার তো কোনো কারণই নাই। লাবণীর একাকিত্ব দূর করার জন্য সবসময় কেউ না কেউ ছিল। তবে অপূর্ব কেন আজও একা আছে? কেন নিজে নিজেই কষ্ট পাচ্ছে? লাবণী পারলে সে কেন পারবে না? এসব খুব ভাবতে লাগলো। সবচেয়ে বড় কথা হলো নীলাকে ভালো লেগেছে। নীলাও তাকে পছন্দ করে মনে হয়। এই সুযোগে বিয়েটাও সেরে ফেলা যাবে। একাও থাকতে হবে না, কষ্টও পেতে হবে না। একটু পর অপূর্বের আব্বু তাকে বলে উঠল, কিরে চলে আসলি কেন? এমনি। সবাই গাড়িতে উঠলো। ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। কিছুক্ষণ পর অপূর্বের ছোট বোন অরিন বলল, ভাইয়া মেয়ে পছন্দ হয়েছে তো? আমি কি বলবো, তোদের পছন্দ হয়েছে নাকি সেটা বললেই হয়। আমাদের তো অনেক পছন্দ হয়েছে। কিরে অপূর্ব, তোর কেমন লেগেছে মেয়েটাকে? অপূর্ব মনে মনে বলল, হিহি, যেই মেয়ের ভালোবাসার জন্য আজও চোখের পানি ফেলি, আর আমাকে জিজ্ঞেস করছে মেয়েটাকে কেমন লাগছে। তারপর অপূর্ব বলল, মেয়ে তো দেখতে সুন্দর আছে, আর ভাইয়ার সাথে মানাবেও ভালো। তাহলে তো হয়েই গেল। রাতে ওদের ফোন দিয়ে জানাবো বিয়ের কথা। সেটাই ভালো হবে, আমিও একটা ভাবি পাবো। কি রে, তুই কবে বিয়ে করবি ভাইয়া? করব কিছুদিন পর। আগে সবকিছু গুছিয়ে নেই তারপর, কিন্তু তার আগে তোকে বিয়ে দিয়ে দিব। আম্মু দেখো কি বলে। হা হা হা। ভাইয়ার দিকে তাকিয়ে দেখলো মিটিমিটি হাসতেছে। সবার পছন্দ হয়েছে অনেক। কোনো ঝামেলা করে লাভ নাই। ভাইয়ের সাথে বিয়ে হচ্ছে হোক। আর এমনিতেও অপূর্ব আর ওকে বিশ্বাস করতে পারবে না। অপূর্ব যতই ভালোবাসুক না কেন, বিশ্বাস একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। তবে মেয়েটার ছলছল চোখের চাহনি তাকে কষ্ট কেন দিচ্ছে? বাসায় এসে রুমে গিয়ে বিছানায় ফোনটা রেখে গোসল করতে ওয়াশরুমে চলে গেল অপূর্ব। নিজেকে সামলাতে হবে, এত ইমোশনাল হলে চলবে না। একটা মায়াজাল তাকে জড়িয়ে রেখেছে। না পারে ভুলে থাকতে, আর না পারে ফিরতে। সব রাস্তা যে বন্ধ। নীরব অনুভূতিই বেশি কষ্ট দেয়। কিছুক্ষণ পর গোসল শেষ করে বাহিরে চলে আসলো। অনেকবার ভাবলো, আর ভাববে না তার কথা। তারপরে পারলো না। কেন জানি তার কথাই ভাবতে ইচ্ছে করছে। কেন যে দেখা হয়েছে আল্লাহই ভালো জানে। কখনো ভাবেনি এভাবে দেখা হয়ে যাবে। যাই হোক, দেখা হয়েছে, এরপর কথা হবে। আরো অনেক কিছুই হয়তো হবে। তবে তার আগেই নীলাকে নিজের করে নিতে হবে, যাতে কষ্টটা কমে যায়। আর নীলাকে ভালোবাসতে পারলে তো কথাই নাই।
তখন আর মনে পড়বে না লাবণীর কথা। রাতে খাওয়া শেষ করে অপূর্ব ছাদে দাঁড়িয়ে আছে সিগারেট হাতে। এই জিনিসটা ছাড়া সে আর তার গল্পগুলো অসম্পূর্ণ। প্যাকেট থেকে একটা সিগারেট বের করে মাত্র ধরিয়েছে, ঠিক তখনই ফোন আসলো। ফোনটা রিসিভ করলো। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, চিনতে পারছেন আমাকে? সরি, কে আপনি? নীলা। ও সরি, তুমি? হুম। তো কেমন আছো বলো? জি ভালো, আপনি? ভালো। আপনি কি ফ্রি আছেন? হ্যাঁ, কেন? না মানে কাল দেখা করতাম, একটু সময় হবে? জি, কোথায় দেখা করবে বলো? আজ সকাল এই জায়গায় চলে আসবেন। আচ্ছা ঠিক আছে। এরপর আরো কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দিল। কিন্তু কিছুতেই বুঝতে পারছে না নীলা কেন কালকে ডাকলো। নীলা কি একা আসবে নাকি লাবণীর সাথে আসবে? কিছুক্ষণ ভাবলো, তারপরেই যদি একা আসে তাহলে তো ভালো, আর যদি লাবণীকে নিয়ে আসে তাহলে তো সমস্যা। হয়তো অনেক কিছু গোলমাল হয়ে যাবে। লাবণীকে একা পেয়ে হয়তো কথা বলার ইচ্ছেটা প্রচণ্ড বেড়ে যাবে। বলতে পারবো কিনা জানি না, অনেক কথাই তো জমে আছে। আর কয়েকটা প্রশ্ন যেগুলোর উত্তর না জানলে হয়তো জীবনটা এইরকম কষ্টের মধ্যেই কাটবে। এখন আর এসব চিন্তা করে লাভ নেই, যা হওয়ার তা হবেই। দেখাই যাক না কি হয়। একটা রাত পরে দেখা হচ্ছে। সিগারেট শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লো। পরের দিন সকালবেলায় ঘুম ভাঙতেই খেয়াল করলো 8টা বেজে গেছে, 9টায় যেতে হবে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিল। তারপর হালকা নাস্তা খেয়ে বেরিয়ে পড়লো। পাশ দিয়ে রিক্সা চলে গেল কয়েকটা। অপূর্ব হাঁটছে আর ভাবছে, যদি সত্যি ভাইয়ার সাথে নীলিমার বিয়ে হয় তাহলে কি আমি এক বাড়িতে থাকতে পারবো, নাকি নিজেকে সামলাতে পারবো না? লাবণী কি পারবে সামলাতে? তার তো কোনো সমস্যা হবে না, কারণ একটার পর একটা তার লাইফে আছে। সেখানে আমি থাকলেই কি আর না থাকলেই কি। এসব ভাবতে ভাবতে চলে আসলো জায়গাটায়। কিন্তু কেউ নাই এখানে। নিরিবিলি একটা জায়গায় ঘড়ির দিকে তাকিয়ে দেখে আরো 6 মিনিট সময় বাকি আছে। হালকা রোদ্দুরে হালকা ছায়া, ভালো লাগছে আজ প্রকৃতিতে। কিন্তু কেন জানি মনটা উদাস। আবার অস্থিরতা কাজ করছে কে আসবে সেটা ভেবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা 1 বেজে গেছে। কিছুক্ষণ পর তাকিয়ে দেখে শাড়ি পরা 2টা মেয়ে আসছে। তার মানে লাবণীও আছে। নিজেকে মানসিকভাবে প্রস্তুত করলো অপূর্ব। মাথা নিচু করে আছে। দুইজনে এসে তার সামনে দাঁড়াতে সে মাথা নিচু করে ফেললো। কি করবে, কি বলবে, কিছুই বুঝতে পারছে না। মস্তিষ্ক মনে হয় বিকল হয়ে যাবে এবার। একটু পর নীলা তাকে বলে উঠল, অপূর্ব ভাইয়া, আপু আপনার সাথে কথা বলবে, তাই আপনাকে ডাকা। কি কথা বলবেন বলেন ভাবি? নীলা, তুই একটু ওইদিকে যা। আচ্ছা যাচ্ছি। জি ভাবি বলুন, কি বলবেন? তুমি ভাবি কেন বলছো? তো কি বলবো, কয়দিন পরেই তো আপনার বিয়ে আমার ভাইয়ের সাথে, তখন তো ভাবি বলতে হবে। তাই এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি আর কি। হ্যাঁ, কয়দিন পর বিয়ে? এখনো তো আর বিয়ে হয়নি, তাই না? হয়নি, তবে খুব শীঘ্রই হবে। আচ্ছা, যেটা বলতে এসেছিলাম। জি ভাবি বলুন। আই এম সো সরি ফর এভরিথিং। তোমার সাথে অনেক খারাপ করেছি, আমি তার জন্য মাপ চাইছি। আমাকে মাফ করে দিও। আরে ভাবি, এটা কোনো কথা? আমি আপনাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। আর আপনি যেহেতু আমার ভাবি, তাই আর কিছু মনে রাখার দরকার নেই। দেখো অপূর্ব, আমি সত্যিই চাই তোমাকে, কিন্তু এখন আর সম্ভব না। জি ধন্যবাদ, তবে সম্ভব থাকলেও আর আমাকে পাবেন না। ঠিক আছে, বেশি কথা বলতে পারবো না, নীলা আছে, শুধু এইটুকুই বলবো, মাফ করে দিও। জি ভাবি অবশ্যই। দুজনেই নিজেদের চোখের পানি মুছে আবার স্বাভাবিক হয়ে গেল। নীলা ডাক দিল। নীলা এদিকে আসো। নীলা তাদের কাছে আসলো আর বলল, কথা বলা শেষ? হ্যাঁ, তোমার আপু না বিয়েই হয়নি এখনো, তার মধ্যেই ভাইয়ার খোঁজ খবর নিতে চলে আসছে। ও সরি, ভাইয়ার নাম্বারটা তো দিলাম না। নাম্বারটা নাও, 01858518। আচ্ছা অপূর্ব ভাইয়া, শুনুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। আপনি কবে বিয়ে করবেন? খুঁজে পেয়ে যাবেন। হ্যাঁ দেখি, যদি আপনার মতো কাউকে পাই তাহলে তো ভালোই হতো। আচ্ছা আমি যাই, আমার একটা কাজ আছে। একটা কথা ছিল। কি কথা বলো? এখন না, পরে বলবো। আচ্ছা ভাবি, আসি তাহলে। বলেই চলে আসলো। বুঝতে পারলো নিজেকে সামলে নিতে কোনো সমস্যা হবে না, কারণ সে লাবণীর চোখে ভালোবাসা দেখেনি। তার চোখ আজ কথা বলেনি। হ্যাঁ, সে কেঁদেছে, কিন্তু এটাও মনে রাখতে হবে মেয়েরা ছিচকাদুনি, অল্পতেই কেঁদে দিতে পারে, কিন্তু ছেলেরা তা পারে না।
তাদের ইমোশন মেয়েদের চাইতে বেশি, কিন্তু তারা সেটা প্রকাশ করে না। তারা কাঁদে আড়ালে, লুকিয়ে, কেউ দেখে না। হাঁটতে ইচ্ছে করছে না, তাই রিক্সা নিল অপূর্ব। সারা রাস্তা ভাবলো আজকে রাতে বাবাকে বলবে যে সে নীলাকে বিয়ে করবে, তাদের বাসায় প্রস্তাব দিতে। সে একা থাকলে শিওর কিছু একটা ঘটবে। যদি নীলা থাকে সাথে, তাহলে নিজেকে অনেকটা সামলে নিতে পারবে, কারণ ওর চোখে স্পষ্ট ভালোবাসা দেখেছে অপূর্ব। বাসায় ঢুকে আগে আম্মুর রুমে গেল, গিয়ে দেখে আম্মু আর অরিন বসে আছে রুমে। সে রুমে ঢুকে আম্মুকে বলল, আম্মু ক্ষুধা লাগছে, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নে। তোমার হাতে খাবো, খাইয়ে দিবা? দেখো পাগল ছেলে কি বলে, এত বড় হয়ে গেছে এখনো আম্মুর হাতে খেতে হবে? তুমি খাইয়ে দিবা কিনা সেটা বলো। ভাইয়া তোর জন্য একটা খুশির খবর আছে। কি খুশির খবর? তোকে খাইয়ে দেওয়ার জন্য একটা লোক আনবো ভাবছি, ভাবি বানিয়ে। বিয়ে করবি? আগে তোর বিয়ে দিব, তারপর আমি করব। আম্মু এবার কিন্তু আমি ওকে মারবো। আম্মু তুমি খাইয়ে দিবা কিনা তাই বলো। আচ্ছা দিতেছি। আমি কি করলাম তাহলে? আমাকেও খাইয়ে দিতে হবে। আচ্ছা বাবা, দুজনকেই খাইয়ে দেব, দাঁড়া খাবার নিয়ে আসতেছি। আম্মু রুম থেকে বের হতেই অরিনের গাল ধরে জোরে টেনে দিল। অপূর্বের সবচেয়ে অপছন্দের কাজ এটা। অরিন রেগে গিয়ে তার চুল টেনে দিল। ভাই বোনের ঝগড়ার মধ্যে মন খারাপ উদয় হয়ে গেল, আর আম্মুর হাতে খাবার খেয়ে লাবণীর কথা ভুলেই গেল। তার মন খারাপ থাকলে চানাচুর খায়, নয়তো আম্মুর হাতে খাবার খায়। মন খারাপ কোথায় চলে যায় নিজেও জানে না। খাওয়া দাওয়া শেষ করে ঘুমালো একটু। বিকালে ঘুম ভাঙতেই দেখলো নীলা কল দিয়েছিল। অপূর্ব উঠে ফ্রেশ হয়ে নিল, তারপর ছাদে গিয়ে নীলাকে কল দিল। কলটা রিসিভ করতেই নীলা বলল, হ্যালো। হ্যাঁ কল দিয়েছিলে দেখলাম। হ্যাঁ, কোনো সমস্যা আছে আপনার? সমস্যা কেন থাকবে? তাহলে? কিছু না, বলো কি করবে। না বলবো না। কেন বলবা না? কারণ আপনি তখন আমার কল রিসিভ করেন নাই, আমি অনেক রাগ করেছি, তাই এখন বলবো না। আমি তখন ঘুমাচ্ছিলাম, তাই রিসিভ করতে পারিনি। আমি জানি না এত কিছু, আমি রাগ করেছি। এখন যদি আপনি রাগ ভাঙাতে পারেন তাহলে কথা বলবো, না তো বলবো না। আচ্ছা একটা কথার উত্তর দাও তো। কি কথা? তুমি বিয়ে করবা কবে? সেটা আব্বু আম্মু জানে। আমাকে বিয়ে করবে? মানে? মানে বিয়ে করবে আমাকে? তোমার আপু আর আমার ভাইয়া, আমি আর তুমি করবে বিয়ে? জানি না। আরে রাগ করলে নাকি? আমি তো মজা করতেছিলাম। ও, রাগ করিনি, আমি ভাবছিলাম সিরিয়াস বলছেন। আরে না, তোমার তো বিয়ের বয়সই হয়নি। কি? আমার 18 বছর হয়েছে আরো 2 মাস আগে। তারপরে তুমি তো পিচ্ছি এখনো, কেমন জানি বাচ্চা বাচ্চা লাগে। আপনার সাথে কোনো কথা নাই। আচ্ছা ঠিক আছে, তুমি বাচ্চা না বুড়ি এবার, ঠিক আছে? ধুর, রাখলাম, বাই। বলেই কলটা কেটে দিল। মেয়েটাকে রাগিয়ে বেশ মজা পেল অপূর্ব। তবে আরেকটা জিনিসও বুঝলো, মেয়েটা তাকে ভালোবাসে। আর বিয়ের প্রস্তাব দিলেও কোনো সমস্যা নাই, যেহেতু সে জব করে সেহেতু কোনো সমস্যা হবে না। কথাগুলো ভাবতে ভাবতে অনেকটা রাত হয়ে গেল, খেয়াল করেনি। রাতের আকাশে বরাবরই তার ভালো লাগে, কেন জানি অন্ধকার খুব পছন্দ তার। সবাই যেখানে দিনের বেলা ঘোরাঘুরি করে, অপূর্ব সেখানে রাতে ঘুরে। রাতটাই কেন জানি খুব ভালো লাগে তার। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে কেবলমাত্র সিগারেট ধরালো, ঠিক তখনই অরিন ছাদে আসলো। অপূর্বের হাতে সিগারেট দেখে বলতে শুরু করলো, ভাইয়া তুই আবার সিগারেট খাচ্ছিস? আচ্ছা ফেলে দিতেছি। সব কয়টা আমাকে দে। কেন? দিতে বলছি, দে। অপূর্ব সিগারেট প্যাকেটটা অরিনের হাতে দিল। ও সব কয়টা সিগারেট বের করে একটা একটা করে সব কয়টা সিগারেট ভেঙে ফেললো। এরপর বলল, এবার টাকা দে। ধর 100 টাকা নেই। 1000 টাকা লাগবে। একটা ড্রেস দেখছি 1000 টাকা শর্ট আছে, সেটাই তুই দিবি এখন। কি? 1000 দিতে পারবো না? দাঁড়া, আম্মুকে ডাকতেছি। আম্মু। আরে থাম থাম, দিতেছি, যা বিকাশ করলাম। আচ্ছা খরচা দিবি? আচ্ছা দিতেছি, তাও এবারের মতো মাফ কর। আচ্ছা যা, মাফ করলাম। এবার তোর আর নীলার ব্যবস্থা করতেছি আমি, দাঁড়া। মানে আমি সব শুনেছি, আর এবার তোরও একটা ব্যবস্থা হয়ে যাবে। টাকা তো আর এমনি এমনি নিলাম না, সিগারেট খাওয়ার অপরাধে 1000 টাকা নিলে হারাম হয়ে যাবে, তাই একটা কাজ করে দিয়ে তারপরই নিব। বলেই দৌড়ে চলে গেল। অপূর্ব ভাবছে, আমি মনে হয় এবার গেলাম, জানি না কি বলবে। সবার আদর পেয়ে একদম মাথায় উঠে গেছে। অপূর্ব শিওর জানে এখন গিয়ে আব্বুকে বলে দিবে তার আর নীলার কথা। আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও। অরিন নিচে চলে গেল। মাথা ঘুরছে অপূর্বের। ও সব বলে দেওয়ার আগেই তাকে বলতে হবে, নয়তো আব্বু অন্য কিছু মনে করবে, তখন আবার ঝামেলা হতে পারে। তাড়াতাড়ি করে নিচে চলে গেল।
আব্বু রুমে গিয়ে দেখে আব্বু আর আম্মু দুজনে বসে আছে। অপূর্ব গিয়ে বলল, আব্বু একটা কথা ছিল। কথা বল। আব্বু আসলে কিভাবে যে বলি, সত্যি অনেক লজ্জা লাগতেছে। অপূর্ব ভাবতে লাগলো, নিজের বিয়ের কথা নিজেই কিভাবে বলবো বলেন? কে কি করলো সেটা দেখার বিষয় না, আমি কি করলাম সেটাই দেখার বিষয়। লজ্জা তো করবে, তাই না? এরপর আব্বু বলল, এত ভাবার কি আছে, যা বলার বলে দে। আব্বু আসলে আমি বিয়ে করতে চাই। কি বুঝি নাই, আবার বল। বিয়ে করবে, বিয়ে। লুকিয়ে লুকিয়ে আর কয়দিনই বা প্রেম করবে? এবার মনে হয় সব গেল, কারণ আব্বু প্রেম ভালোবাসা একদম পছন্দ করে না। এরপর আব্বু বলল, মানে কি, তাহলে কি অপূর্ব এতদিন প্রেম করছিল আমাদের না জানিয়ে? আব্বু কি যে বলো না তুমি, কেউ কি জানিয়ে প্রেম করে নাকি? তার মেয়েটাকে শুনি। নীলা, কোন নীলা? আমার বড় ভাইয়ের হবু বউয়ের ছোট বোন। অপূর্ব, আমি কখনো ভাবিনি তুই এমন একটা কাজ করবি। যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। আব্বু আমি প্রেম করিনি, শুধু ভালো লাগছে তাই বলতে আসছিলাম যে ভাইয়ার আর আমার বিয়েটা একসাথে সেরে ফেললে কেমন হয়। আব্বু ধমক দিয়ে আবার বলল, চুপ কর বেয়াদব, কথা বলবি না, একদম চুপচাপ নিজের রুমে যা। আব্বুর কথা মতো রুমে চলে আসলো। কিন্তু কেমন জানি লাগছে। আব্বু কি করবে কে জানে, দেখে তো খুব রেগে আছে মনে হলো। থাকলে থাকুক, তাতে অপূর্বর কি, বিয়ের বয়স তো হয়েছে, আর বেকার তো আর বসে নেই। বিয়ে করাবে নাই বা কেন? বিয়ে না করালে পালিয়ে যাবে, তবুও লাবণীর সাথে এক বাড়িতে একা থাকা সম্ভব না, কখন কি ঘটে বলা যায় না। এখন নীলাই তার সব, নীলাকে নিয়েই স্বপ্ন দেখতে হবে, তাকে নিয়েই বাঁচতে হবে। বসে বসে এসব কথা ভাবছে, এমন সময় অরেন রুমে ঢুকলো আর বলতে শুরু করলো, ভাইয়া, ব্যাড নিউজ আছে। কি ব্যাড নিউজ? আরে তোরও বিয়ে হয়ে যাবে এবার। মানে হলো, আব্বু আর আম্মুর কথা শুনে যেটা বুঝলাম সেটা হলো কালকে আব্বু আর আম্মু আবার যাবে ওদের বাসায়, আর তারপর নীলা ভাবির সাথে তোর বিয়ে ঠিক করবে। কি সত্যি? হ্যাঁ সত্যি, তবে আমার মনটা একটু খারাপ। কেন? তোর তো খুশি হওয়ার কথা, একসাথে দুইটা বিয়ে হবে, বাড়িতে আনন্দ করবি, মজা করবি। আরে ধুর, রাখ তোর মজা, আমার ইনকাম সোর্সটাই তো বন্ধ হয়ে গেল, এখন হাত খরচ করে পাবো। মানে কি? মানে আর কি, তুই সিগারেট খাইতি আর আমি ওখান থেকে ইনকাম করতাম, এখন তো সব বন্ধ হয়ে যাবে। ভাবি তো তোকে আর সিগারেটই খেতে দিবে না। আচ্ছা বোন, আমার কষ্ট পাস না, তোকে প্রতি মাসে 2000 করে টাকা দিব। কিন্তু কেন দিবি? আজকে আমার সব কাপড় তুই ধুয়ে দিবি তাই। আমি পারবো না, এর আগেও তুই বলেছিলি, কিন্তু টাকা দিস নাই। এবার দিব সত্যি। কসম? কসম। অরেনকে প্যান্ট শার্ট বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। উপরের দিকে তাকিয়ে দেয়াল দেখতেছিল। হঠাৎ বাঁদিকে চোখ পড়তেই পুরনো ডায়েরিটা চোখে পড়ে গেল। পুরনো ডায়েরিটা বের করলো। ডায়েরির প্রতিটা পাতায় ধুলো জমে গেছে। এটা তো শুধু ডায়েরি, তার মনেই তো ধুলো জমে গেছে। ডায়েরিটা হাতে নিয়ে মুছে আবার রেখে দিল জায়গা মতো, কারণ ডায়েরিটা খুললে আবার লাবণীর স্মৃতিতে জড়িয়ে যাবে। এর চাইতে ভালো নাই খুললো। নিজেকে কেন আটকে রাখবে তার কাছে? লাবণী তো বন্দি নেই, মুক্ত পাখির মতো হাসছে। তবে সে কেন বিরহ ব্যথায় কষ্ট পাচ্ছে এখনো? সে জানে এর কোনো উত্তর তার কাছে নেই। তাই এটা নিয়ে নিজেকে প্রশ্ন করে বৃথা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই হবার নয়। কি ভেবে আবারও ছাদে গেল, গিয়ে নীলাকে কল করলো। 2 বার রিং হতেই কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করতেই বলল, হ্যালো। বলো। সে তখনও বুঝে উঠতে পারেনি এটা নীলা নাকি লাবণী, তাই আবার বলল, কি করো? আমি লাবণী। কথাটা শুনে এইবার সব বুঝতে পারলো এটা লাবণী, নীলা নয়। হঠাৎ করে বুকের ভিতর ছ্যাদ করে উঠল। মনে হলো ইমোশনগুলো সব উপরের দিকে উঠে আসতেছে। একটা দীর্ঘ শ্বাস যেন সব ইমোশন বের করে দিচ্ছে। সে কোনো রকমে বলল, নীলা কোথায়? আব্বু রুমে। ও, ওকে একটু ডেকে দাও, কথা আছে ওর সাথে। সুযোগ পাইছি এবার। কষ্ট দিছো আমাকে তুমি, এবার তোমাকে জ্বালাবো আমি, দেখি কতটা সহ্য করতে পারো। সে কোনো কিছু না ভেবে বলেই দিল, নীলার সাথে আমার বিয়ে নিয়ে কথা হবে কালকে, তাই ওর সাথে কিছু কথা ছিল, একটু ফোনটা ওকে দেওয়া যাবে? নীলার সাথে তোমার বিয়ে মানে? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা হাত পা সব ঠিক আছে। এবার লাবণীর কান্না মিশ্রিত কণ্ঠটা শুনল। অপূর্ব, তুমি কি সিরিয়াসলি বিয়ে করবে? বিয়ে তো করতেই হবে তাই না? ভাবলাম একসাথেই করে ফেলি, একসাথে থাকতে না পারলাম, বিয়ে তো করতে পারবো তাই না? ওর ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজটা তাকে কষ্ট দিতে লাগলো। তবে পুরনো কথাগুলো মনে পড়ে আর কষ্ট লাগলো না। কতটা পেন সে তাকে দিয়েছে, তার সামনে দিয়ে বাইকে করে ঘুরেছে, দেখিয়ে দেখিয়ে প্রেম করেছে। তখন তো লাবণীর কষ্ট হয়নি, তবে আজ কেন কষ্ট হচ্ছে? লাবণীর তো খুশি থাকার কথা,
সে যেমন ছেলে চাইতো তেমন ছেলে পেয়েছে, টাকাওয়ালা, হ্যান্ডসাম। বলতে দ্বিধা নেই তার বড় ভাই তার চাইতেও দেখতে ভালো আর অনেক রোমান্টিক। তাহলে কেন পারছে না সে তাকে নিয়ে সুখে থাকতে? এসব ভাবতে ভাবতেই ফোনের দিকে তাকালো আর বলল, আচ্ছা, আমি নীলাকে ফোন দিচ্ছি, কথা বলো। আচ্ছা ঠিক আছে। 2 মিনিট পর নীলার কণ্ঠ শুনতে পেল। হ্যালো, হ্যাঁ বলো। আবার ফোন কেন দিয়েছো? একটা কথা জানার ছিল। কি কথা? আমাকে বিয়ে করবা? কি বলেন এগুলো? যা বলি তার উত্তর দাও, নয়তো অন্য মেয়ে দেখতে হবে। অন্য মেয়ের দিকে তাকালে না চোখ উপরে তুলে নেব। তার মানে বিয়ে করবে? আমার লজ্জা লাগছে। রাখি ভাই। আরে শুনো, আরেকটা কথা জানার ছিল। কি কথা? তোমার বয়ফ্রেন্ড আছে? বিয়ের প্রপোজাল দিয়ে এখন আসছে বয়ফ্রেন্ড আছে কিনা জানতে? হ্যাঁ, সরি, আসলে আমি জানতাম না তোমার বয়ফ্রেন্ড আছে। আমি মানা করে দিচ্ছি বাবাকে। বেশি বোঝেন কেন এত? শুনেন, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। এত চিন্তা করে লাভ নেই, এর চাইতে ভালো ঘুমিয়ে পড়ি। যা হয় কালকে দেখা যাবে। ফোনটা কেটে গেল। মনে হয় লজ্জা পেয়েছে। আপন মনে হেসে উঠল অপূর্ব। মনে হয় এবার সত্যিই নীলার প্রেমে পড়ে গেছে সে। উত্তেজনা কাজ করছে ভিতরে। কি হবে কালকে সেটাই ভেবে। তবে মনে হয় না খারাপ কিছু হবে, কারণ ভাইয়ার যদি সাথে লাবণীর বিয়ে ঠিক হতে পারলে তার সাথে নীলার কেন হবে না? পরের দিন সকালে ঘুম ভাঙলো আব্বুর ডাকে। এই যে উঠেন, সকাল হয়ে গেছে। আব্বু এত সকালে ডাকতেছো কেন? 9টা বাজে, এখনো সকাল? ও, অফিসের সময় হয়ে গেছে? না, আজকে অফিস যেতে হবে না। কেন? আপনার জন্য মেয়ে দেখতে যাব, উঠেন তাড়াতাড়ি। কোন মেয়ে? আছে একজন, আমার বন্ধুর মেয়ে। তুই যা শুরু করেছিস, কখন আবার কার সাথে পালিয়ে যাস তাও তো বলা যায় না। তাই তোকে বিয়ে করাবো তোর ভাইয়ের সাথে। কিন্তু আমি তো নীলাকে। নীলাকে কি? কিছু না। তাড়াতাড়ি আয়, সবাই অপেক্ষা করতেছে তোর জন্য। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আব্বু আবার কি শুরু করলা? আল্লাহই ভালো জানে কোন মেয়েকে আবার ধরে আনবে কে জানে। যাই হোক, আমি ডিরেক্ট বলে দিব আমার পছন্দ হয়নি। নীলাকে ছাড়া কাউকে বিয়ে করব না আমি, এটাই ফাইনাল। গোসল করে রেডি হয়ে বের হলো। আব্বু আম্মু আর অরিন বসে আছে নিচে। নিচে যেতেই অরিন তার দিকে তাকিয়ে মুচকে হাসি দিল। বোনটাও যা হয়েছে, সবার আদর পেয়ে একদম দুষ্টু হয়ে গেছে। আব্বু আম্মু তাকে দেখে বের হতেই অরিনকে বলল, ওই তুই তো বললি নীলার সাথে আমার বিয়ে। আমি শুধু শুনেছি তোকে বিয়ে করাবে, আমি ভাবছি নীলার সাথেই করাবে, তাই বলছি। আমি কি জানতাম নাকি যে আব্বুর বন্ধুর মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করবে? ভালো করেছিস। আমার লাইফটা শেষ হয়ে যাবে যদি নীলাকে বিয়ে না করতে পারি। মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলছি। তা তো বাসবেই। আমার বড় ভাইয়ের বউয়ের ছোট বোন বলে কথা, ভালোবাসতে হবে না? তবে আফসোস, তোর বিয়ে অন্য কারোর সাথে। এত কথা না বলে চল এখন দেখি কোন পেতনির সাথে বিয়ে করায়। চল। কথা বলতে বলতে গিয়ে গাড়িতে উঠলো। ড্রাইভার নাই, তাই তাকেই ড্রাইভ করতে হবে। সবাই গিয়ে পেছনে বসলো। নিজেকে ড্রাইভার মনে হচ্ছে অপূর্বের, তাই অরিনকে ডাক দিয়ে সামনে আনলো। অরিন সামনে এসে তাকে বলল, কি ব্যাপার? কি আর ব্যাপার, সবাই পেছনে বসলে নিজেকে ড্রাইভার মনে হয়, তাই তোকে সামনে আনলাম। আচ্ছা চল এবার। কিন্তু যাবোটা কোথায়? আব্বু, ভাইয়া জিজ্ঞেস করতেছে কোথায় যাবে। কোথায় আবার? সে যাকে ভালোবাসে তার বাসায়। লোকে প্রেম করার শাস্তিস্বরূপ তাকে বিয়ে করানো হবে। আব্বুর কথা শুনে সেই লেভেলের খুশি লাগছে অপূর্বের। সে মনে মনে বলল, মিথ্যা বললো কেন তাহলে? মজা নিচ্ছিল আমার সাথে, আমিও শোধ নিব এর। আমাকে টেনশনে রেখে মজা নেওয়া। নীলাদের বাসার সামনে এসে গাড়ি থামালো। তারপর আব্বুর পেছন পেছন বাসায় ঢুকলো। কেন জানি আজকে অনেক লজ্জা লাগছে। বুঝলো সেদিন ভাইয়ারও সেম অবস্থা হয়েছিল। বাসার ভিতরে ঢুকে একজোড়া চোখ খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না চোখ জোড়া। আব্বুর সাথে গিয়ে বসলো সোফায়। কিছুক্ষণ পর নীলার আব্বু আসলো। নীলার আব্বুকে দেখে অপূর্বের আব্বু বলে উঠলো, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি? জি ভালো। রাতে যা বললাম সেটার ব্যাপারে কথা বলতে আসলাম। মেয়েকে দেখুন, তারপর না হয় কথা বলি। ডাকুন। নীলা, এদিকে আয় তো মা। ভীষণ অস্থিরতা কাজ করছে অপূর্বের মেয়েটাকে দেখার জন্য। মনটা ভীষণ ব্যাকুল হয়ে পড়ছে। হঠাৎ দরজা ঠেলে বের হয়ে আসলো নীলা। কালো শাড়ি পরেছে, হালকা মেকআপ আর হালকা লিপস্টিক। অন্যরকম লাগছিল তাকে। ইচ্ছা হচ্ছিল এখনই হাতটা ধরে ফেলে সারা জীবনের জন্য। বাহিরে কি ঘটছে সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। সে তো হারিয়ে গেছে নীলাতে। কেউ পারবে না আর তাকে সামলাতে। ঘোর কাটলো অরিনের ডাকে। এই ভাইয়া, এদিকে আয়। বল।
ভাবিকে নিয়ে রুমে যা, কথা বল। আচ্ছা। অপূর্ব বুঝতে পারছে না কেন আবার আলাদা রুমে যেতে হবে। দেখছিল তাকে দেখতে থাকুক না, কেন বারবার যেতে হবে আলাদা রুমে? ঘোরটাই কেটে গেল। তবে আজকে তো নীলা নেশার মতো কাজ করছে, যতবার দেখছে ততবারই মাতাল হয়ে যাচ্ছে। পারফিউমের গন্ধে অবস্থা অনেকটাই খারাপ। চলে আসলো আলাদা রুমে। তার আব্বু কি বলছে তার খেয়ালই নেই, সে তো শুধু দেখছিল নীলাকে। যাই হোক, নীলার দিকে তাকিয়ে দেখলো সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভালো করে তাকিয়ে লক্ষ্য করলো শাড়ির কুচিটা এলোমেলো হয়ে আছে। অপূর্ব ভাবছে, তার মানে নীলা শাড়ি পরতে জানে না, সেও তো পরাতে পারে না। কি হবে তাহলে? ধুরো, এত রোমান্টিক হয়ে কি হবে? সে নিজেই শিখে যাবে। দুজনেই চুপচাপ, এ যেন নীরবতা পালন করছে এমন কিছু। কি বলবে, কি বলা উচিত কিছুই বুঝতে পারছে না। মেয়েটাও চুপ করে আছে। সব দ্বিধা ভেঙে সেই প্রশ্ন করলো, বিয়েটা করতে তুমি রাজি? সরাসরি প্রশ্ন করায় নীলার মুখটা কেমন যেন লাল হয়ে গেল। অপূর্ব বোকার মতো সরাসরি প্রশ্ন করে বসলো সে বিয়ে করতে রাজি কিনা। এখন কি বলবে? হার্টবিট অলরেডি অনেকটাই বেড়ে গেছে। এবার আর তাকে প্রশ্ন না করে নিজেই বলতে লাগলো, তোমাকে সেই প্রথম দিন দেখেই প্রেমে পড়ে গেছি। যেহেতু ভাইয়ার বিয়ে আর মাত্র 15 দিন বাকি, তাই প্রেম করার সুযোগ নাই। খুব ইচ্ছা ছিল প্রেম করে বিয়ে করব। চলো না এই বাকি 15 দিন প্রেম করি, তারপর বিয়ে। যদি থাকো রাজি, বিয়ে ঠিক করব আজই। নীলা, উইল ইউ ম্যারি মি? ইয়েস, আই উইল। নীলা কথাটা বলেই লজ্জায় তার বুকে মুখ লুকালো। শিওর হয়ে গেল নীলাও তাকে ভালোবাসে। নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলো। হঠাৎ করে অনুভব করলো মেয়েটা কাঁদছে। ওর কান্নার শব্দ পেয়ে অপূর্ব বলতে শুরু করলো, কি হলো, কাঁদতেছো কেন? জানেন, আমি আপনাকে প্রথম দেখেই প্রেমে পড়ে গেছি। আমি ভেবেছিলাম পালিয়ে বিয়ে করব, কিন্তু আমাদের তো বিয়ে ঠিক হয়ে গেল। এখন কি হবে? ও আল্লাহ, আমারে উপরে উঠাইয়া নাও। এই মেয়ে বলেটা কি? নীলার কোমরে হাত রেখে টান দিতেই অপূর্বের বুকের সাথে এসে আটকে গেল। এমন সময় দরজায় টোকা পড়লো। উফ, এখনই আসতে হলো। এরপর নীলার কানে কানে বলল, তোমাদের বাসায় প্রাইভেসি নাই? অপূর্বের কথাটা শুনে নীলা খিলখিল করে হেসে উঠল। সে দরজা খুলে দেখলো বাইরে লাবণী দাঁড়িয়ে আছে। লাবণী অপূর্বকে দেখে কেমন জানি হয়ে গেল, ঝটপট ভিতরে ঢুকে গেল। আর সে কিছু না বলে বাইরে চলে আসলো। হবু বউয়ের সামনে এক্স গার্লফ্রেন্ডকে কি বলবে? সে এসে বসলো আপুর পাশে। তারা কথা বলছে আর হাসছে। মনে হয় বিয়েটা কনফার্ম। কিছুক্ষণ পর আম্মু অপূর্বকে বলল, অপূর্ব, তোর মত কি? আমি কি বলবো, তোমরা যা বলবে তাই হবে। তাহলে আর কি, আগামী মাসের 12 তারিখে তোদের বিয়ে? আচ্ছা আব্বু, আমি আসছি, আমার একটু কাজ আছে। আমিও যাব, চল। আচ্ছা যা। সালাম দিয়ে তারা বাহিরে চলে আসলো। বাহিরে আসতেই অরিন থেকে বলল, কিরে ভাইয়া, তোর কি মন খারাপ? না, মন খারাপ কেন হবে? যাকে চাইছি তার সাথেই তো বিয়ে, মন খারাপ কেন হবে? জানি না, বাট মনে হচ্ছে মন খারাপ। আরে না, মন খারাপ না, এমনি মাথা ব্যথা করতেছে। তবে যাই বলিস না কেন, নীলা ভাবির চাইতে লাবণী ভাবি দেখতে সুন্দর। বলছে তোরে নীলা দেখতে সুন্দর? লাবণী চাইতে একটু খাটো শুধু, আর কিছু না। ওই হলো, নিজের বইয়ের প্রশংসা আর করতে হবে না। বাদ দে, ভাবছি তোর জন্য ছেলে দেখবো। একসাথে 3টা বিয়ে হবে, বাড়িতে খরচ কম হবে। ভাইয়া খারাপ হয়ে যাবে কিন্তু, আমি এখন বিয়ে করব না, ঠিক আছে? তাহলে ঠিক আছে, যখন ইচ্ছা করিস। এখন চুপ থাক। ওকে। বাসায় এসে গোসল করলো। ভালো লাগছে না কেন জানি। একটা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম দিল, কিন্তু বেশিক্ষণ ঘুম হলো না। ফোন কলের শব্দে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে নীলার কল। হ্যালো। কি করেন? এই তো ঘুমাচ্ছিলাম, তুমি? ভাবছি কি ভাবছো? কত তাড়াতাড়ি কত কিছু হয়ে গেল, তাই না? অনেক কিছু হয়ে গেছে। সামনে তো আরো অনেক কিছু হবে। এখন বলো কি জন্য কল দিছো? আজকে একটু ঘুরতে বের হব তোমার সাথে, তাই। ভাবিকে নিয়ে আসবে? না, একাই আসবো। আর আপু তো শপিং এ গেছে তোমার ভাইয়ের সাথে। কি? হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে? আর 14 দিন পরেই তো বিয়ে। এখন থেকে শপিং করবে না তো কখন করবে? আমি এই জন্য অবাক হইনি, অবাক হয়েছি তুমি এখনো শপিং এ যাও নাই, তাই। আমি কি একা একা শপিং এ যাবো নাকি? না, একা কেন যাবা? এখন আমার সাথে যাবে, রেডি হয়ে নাও তাড়াতাড়ি। সত্যি নিয়ে যাবেন? না, মিথ্যা মিথ্যা নিয়ে যাব। তুমি রেডি হয়ে নাও তাড়াতাড়ি, 3টা 30 মিনিটের মধ্যে আসবে। আচ্ছা, আপনি দাঁড়ান টয়ের দোকানে, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, বাই। রেডি হয়ে মামার দোকানের কাছে গিয়ে দেখে তার সব বন্ধুরা একসাথে আড্ডা দিচ্ছে। কাজের চাপে পড়ে অনেক দিন আড্ডা দেওয়া হয় না। গিয়ে বসলো ওদের সাথে। কিরে, কি খবর? তোকে তো আর দেখাই যায় না। কেমনে দেখবি, সারাদিন তো অফিসেই থাকি।
তা ঠিক আছে, তবে বাবার এত টাকা কি করবি? তোর চাকরি করার কি দরকার? শোন ভাই, তোদের বাবার টাকা আছে, তোরা বসে বসে খা, আমাকে জ্ঞান দিস না। আচ্ছা ঠিক আছে, আজকে রাত 9টায় পার্টি আছে, তুই আসবি? কিসের পার্টি? আমার গার্লফ্রেন্ডের বার্থডে। আচ্ছা, আসবো। অপূর্ব বাহিরের দিকে তাকিয়ে দেখে নীলা আসছে, তাই ওদেরকে বলল, দোস্ত, একটা জিনিস বলা হয়নি। কি? 12 তারিখ আমার বিয়ে, সবাই আসবি, কার্ড পাঠিয়ে দিব। কি বলিস? কেমনে কি? আর বলিস না, বড় ভাইয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে এক বাড়িতে দুইটারই পছন্দ হয়েছে। কি আর করার, আব্বা বিয়ে করাইবো এখন। হ, ভালোই, সবাই দেখি বিয়া করতেছে, তুই বিয়া করলে আর 2জন বাকি। আচ্ছা দোস্ত থাক, রাতে কথা হবে, নীলা আসছে। অপূর্ব? নীলা মানে? তোকে রাতে সব বলবো, এখন যাই বাই। নীলা এসে দাঁড়িয়ে আছে, খেয়ালই করেনি, দৌড়ে গিয়ে রিকশায় উঠলো আর বলল, সরি, অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হওয়ার কারণে একটু আড্ডা দিলাম। ঠিক আছে, তবে এত কাছে কেন বসছেন? দূরে যান। নীলার কথায় কিছুটা অপ্রস্তুত হলো অপূর্ব, কিছু বলতে পারলো না আর একটু বাহিরের দিকে চেপে বসলো। তার কথায় পুরো বোকা বনে গেছে, বাহিরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ নীলা তাকে টান দিয়ে ওর দিকে টেনে নিল, তারপর তার কাঁধে ওর মাথা রাখলো, চোখ বন্ধ করে আছে। কয়েক সেকেন্ড থম মেরে কাহিনী বুঝলো, তারপর নীলার হাত ধরে তার মায়াবী মুখটার দিকে তাকালো। মেয়েটা লজ্জায় এখনো চোখ খুলতে পারছে না। নীলার এমন কাণ্ড দেখে অপূর্ব বলল, হয়েছে, এবার চোখ খোলো। না, খুলবো না। কেন? আমার লজ্জা লাগে। হাইরে, এত লজ্জা আসে কোথা থেকে? জানি না, বাট আমি চোখ খুলতে পারবো না। আচ্ছা, আমি চোখ বন্ধ করছি, এবার খুলো। আচ্ছা। নীলা চোখ খুলতেই সে হেসে উঠল। কি করে এত লজ্জা পায় বুঝে না সে। তার হাসি দেখে নীলা বলল, আপনি চোখ বন্ধ করেননি কেন? চোখ বন্ধ করলে কি লজ্জা মাখা মুখটা দেখতে পারতাম? ধুর, আপনার সাথে আর কথাই বলবো না। রিকশা চলছে আপন গতিতে, আর তারা তাদের ব্যস্ত শহরে প্রিয় মানুষের সাথে রিকশায় বসে এমন খুনসুটি বা কয়জন করতে পারে? রিকশা আর কাপল মানেই রোমান্টিক অনুভূতি, যেটা বাইক কিংবা বড় গাড়িতে পাওয়া যায় না। জ্যামে পড়লেও কোনো সমস্যা নেই, একটু ফাঁকা পেলেই বেরিয়ে যায় রিকশা। এজন্য রিকশাই বেটার। নীলাকে নিয়ে চলে আসলো শপিং মলে। শপিং মলে এসে নীলাকে বলল, বলো কি কি কিনবে? বেশি কিছু লাগবে না, এখন অনেক সময় পড়ে আছে, তখন আসবো। এখন একটা শাড়ি কিনবো, তারপর দুজন মিলে কিছু সময় একসাথে কাটাবো। আচ্ছা চলো। নীলা একটা কালো শাড়ি কিনলো আর অপূর্বের জন্য একটা শার্ট পছন্দ করলো। কি আর করার, কিনতে হলো। শপিং শেষ করে রেস্টুরেন্টে গেল। খুব ক্ষুধা লাগছে, খাবারের অর্ডার দিয়ে বসে আছে নীলাকে নিয়ে। হঠাৎ বাদিকে তাকাতেই দেখে ভাইয়া আর লাবণী দুইজনে বেশ হেসে হেসে কথা বলছে। অপূর্ব ভাবতে লাগলো, তাহলে লাবণী আমাকে দেখলে চুপচাপ আর মন মরা হয়ে যায় কেন? এমনিতে তো বেশ ভালোই হাসছে, ঘুরছে, কথা বলছে সবার সাথে। নীলা লক্ষ্য করলো ব্যাপারটা, সে যে ওদিকে তাকিয়ে আছে। এরপর নীলা তাকে বলল, আরে আপু আর ভাইয়া না? সেটাই তো দেখছি। আপনি বসুন, আমি আসছি। নীলা এই কথাটা বলে ওদিকে চলে গেল। কিছু বলার সুযোগ দিল না অপূর্বকে। ও গিয়ে কি জানি বলল। কিছুক্ষণ পর ভাইয়া ডাক দিল, তারপর অপূর্ব গিয়ে বসলো ওখানে। ভাইয়া তাকে বলল, এখানে কি করিস? তুমি কি করো? আমি তো তোর ভাবিকে নিয়ে শপিং করতে আসছিলাম, ক্ষুধা লাগছে তাই এখানে আসলাম। আমিও সে কারণেই আসছি। খাবার এসে গেছে। নীলা আর ভাইয়া বেশ খুশি, কারণ তারা কিছু জানে না তাই চুপ হয়ে গেছে। অপূর্ব আর লাবণী। অপূর্ব খাচ্ছে কম আর ভাবছে বেশি। কি একটা গন্ডগোল লেগে গেল তার জীবনে। এক্স গার্লফ্রেন্ড ভাবি হতে চলেছে, আর প্রতিদিন তার সাথেই বারবার দেখা হচ্ছে। না পারছে নিজেকে আটকাতে, আর না পারছে কিছু বলতে। লাবণীকে ছেড়ে এবার নীলার দিকে তাকালো। বেশ হাসি খুশি মেয়েটা। মেয়েটার হাসি পাগল করার মতো। এই টানে পড়ে থাকতে চায় অপূর্ব, আর চায় না পুরনো মায়ায় বন্দি থাকতে। পুরনো মলিন স্মৃতির পাতায় নিজেকে বন্দি রাখতে চায় না। লাবণী তো তার মনের কথা বোঝেনি তার ভালোবাসা। তাহলে সে কেন পড়ে থাকবে তাকে নিয়ে? এখন অপূর্বের ইচ্ছা শুধুই লাবণীকে জ্বালানো, আর কিছু না। এখনো এতটাও নীলার মায়ায় পড়েনি, তাই হয়তো পারছে না। তবে পারবে, তাকে দেখিয়ে দিবে যে লাবণীকে ছাড়া অপূর্ব অচল না। অবশ্য দেখানোর খুব বাকিও নাই, বিয়েটা তো কনফার্ম। হঠাৎ করে ভাইয়া বলে উঠল, কিরে, খাচ্ছিস না কেন? কই, খাচ্ছি তো। বুঝতে পারছি, তোরা থাক। লাবণী, চলো আমরা অন্য কোথাও যাই। ওকে চলো। অর্ধ কান্না মিশ্রিত চোখে অপূর্বর দিকে তাকালো লাবণী। সে নীলার হাত চেপে ধরলো তাকে দেখানোর জন্য। নীলা চোখ বড় বড় করে অপূর্বের দিকে তাকালো। সে আরো শক্ত করে চেপে ধরলো নীলার হাত। লাবণীর চোখে ক্ষোভ,
কষ্ট হচ্ছে নাকি জ্বলছে? যাই হোক, লাবণীর চোখে জল দেখে মনটা একটু হলেও শান্তি পেল। জানে না কেন, তবে প্রতিশোধ নিতে তার খারাপ লাগছে না, পৈশাচিক আনন্দ পাচ্ছে। লাবণীও তো করেছে, তার ভালোবাসা ইমোশন সব নিয়ে খেলেছে লাবণী। এখন হয় কিছুটা সময় অপূর্বও খেললো। লাবণী চলে গেছে ভাইয়ার সাথে, আর নীলা হাত ধরে টানাটানি করছে। তাকিয়ে দেখে বেশ শক্ত করে ধরেছে। এই কাচের চুড়িটায় আর একটু হলে হাতটা কেটে যেত, লাল হয়ে গেছে। তাকিয়ে দেখে নীলার চোখেও জল। মেয়েদের চোখে এত জল কোথায় থেকে আসে কে জানে। ওর চোখে জল দেখে অপূর্ব বলল, সরি, আসলে আমি খেয়াল করিনি। ব্যথা পেয়েছো তুমি? নীলা মাথা নাড়িয়ে বলল, না। অথচ নীলার চোখ দেখে স্পষ্ট বুঝতে পারছে সে ব্যথা পেয়েছে। হাতটা আলতো করে ধরলো, এবার হাতটা কাছে টেনে নিয়ে আলতো করে একটা কিস করলো। এবার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে নীলার। লজ্জায় মাথা নিচু করে ফেলছে অলরেডি। সত্যি বলতে তার এই লজ্জা মাখা চেহারা দেখতে অপূর্বের সবচেয়ে বেশি ভালো লাগে। নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করে নীলার মাঝে। তার চোখের দিকে তাকালে বুঝতে পারে তার চোখে কতটা গভীরতা আছে, যেখানে সে একবার পড়ে গেলে যখন তখন হারিয়ে যাবে। সত্যি কিছু মানুষের চোখ আছে যেগুলো অত্যন্ত গভীর এবং মায়া ভরা। একটা মানুষকে বশ করার জন্য শুধু অবাক করা চোখের চাহনি আর মায়া ভরা হাসিটাই যথেষ্ট, যা নীলার মধ্যে রয়েছে। পাগল করার মতো চাহনি নীলার। হুট করে নীলা বলল, এই যে কোথায় হারলেন আবার? তোমার চোখে। কি সব বলেন আপনি? বুঝি না কিছুই। আমি প্রেমের ভাষায় কথা বলি, আমাকে ভালোবাসো সব বুঝতে পারবে। ঠিক আছে, শিখিয়ে দেন কিভাবে ভালোবাসতে হয়। শিখাবো? হ্যাঁ। সত্যি শিখাবো? হ্যাঁ, শিখান। ভেবে বলো শিখাবো। না, আপনার সাথে থাকলে এমনিতেই শিখে যাব। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো সাথে সাথে থাকা লাগবে। এবার চলুন, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যেতে হবে। আচ্ছা আসো। বিল দিতে গিয়ে শুনলো ভাইয়া বিল দিয়ে গেছে। বাহ, ভালো কাজ করেছে, কিছু টাকা বেঁচে গেল। এরপর বাহিরে এসে রিক্সা নিতে গেল। ঠিক তখনই নীলা বাধা দিয়ে বলল, রিক্সা লাগবে না, হেঁটে যাব। 1 ঘন্টা সময় লাগবে হাঁটলে। তো চলুন, 1 ঘন্টা হাঁটবো আপনার সাথে। আপনার কোনো সমস্যা নেই? তারপর মনে হেসে উঠল অপূর্ব। নীলা মনে হয় প্রেমের ভাষা শেখার চেষ্টা করছে। চেষ্টা করতে থাকুক, ক্ষতি কি। ব্যস্ত রাস্তার পাশে হেঁটে চলেছে দুজন। নীলার হাতের সাথে তার হাতের ছোঁয়া লাগছে বারবার। অনুভব করছে তাকে। ভিতরে কেমন একটা ফিল হচ্ছে, বলে বোঝানো যাবে না। বারবার ছোঁয়া লাগছে কিন্তু হাত ধরেনি। অপূর্ব দেখতে চাইছে নীলা কি করে। সে চায় নীলা তার হাতটা ধরুক, এবং হঠাৎ নীলা তার হাতটা ধরে ফেলল। মাথাটা নিচু করে হাঁটছে নীলা। অপূর্ব হাঁটছে উপরের দিকে তাকিয়ে, রাতের আকাশ দেখছে আর দুজন হাতে হাত রেখে হাঁটছে। সত্যি, এভাবে রাতের আধারে প্রিয় মানুষকে সাথে নিয়ে হাতে হাত রেখে পথ চলাটা খুবই সৌভাগ্যের মনে হয় অপূর্বের কাছে। আল্লাহ যেন সেই সৌভাগ্যবান ব্যক্তিদের মাঝে তাকেও রাখেন, সেই কামনাই করে অপূর্ব। কতক্ষণ হয়েছে জানে না, দুজনে এখনো হাঁটছে। এখনো হাত ছাড়েনি, নীলা ছাড়েনি, অপূর্বও ছাড়েনি। ব্যাপারটা কিছুটা এরকম, তুমি না ছাড়লে আমিও ছাড়বো না। মেন রোড ছেড়ে এবার বাসার রাস্তায় হাঁটছে। নীলা হাঁটতে পারছে না, একটু পর পর দাঁড়িয়ে পড়ছে। বুঝতে পারলো কষ্ট হচ্ছে হাঁটতে, তাই অপূর্ব বলল, কি হয়েছে? পা ব্যথা করছে, হাঁটতে পারছি না। রিক্সা নেব? না। তাহলে? কষ্ট হলেও হাঁটবো আপনার সাথে, সারা রাস্তা। বাকি জীবনটাও তো আপনার সাথে হাঁটতে হবে। এখন থেকে না হয় শুরু করে দেই। তুমি অলরেডি প্রেমের ভাষা শিখে গেছো? হয়তো, কিন্তু আমি সত্যিই চাই আপনার সাথে সারা জীবন বাকিটা রাস্তা পার করতে। এইবার আর কোনো কথা না বলে নীলাকে কোলে তুলে নিল অপূর্ব। পুতুলের মতো মেয়েটা বুকে মাথা রেখে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে আছে। লজ্জায় কাঁপছে মেয়েটা, কিছুটা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, এটা কি করলেন? বাকি রাস্তাটা তো আমার সাথে হাঁটবে। এখনই যদি পায়ে ব্যথা করে তাহলে বাকি রাস্তা কিভাবে হাঁটবে? তাই একটু সাহায্য করলাম তোমাকে। মানুষ দেখছে তো। এটা মেইন রোড না, আশেপাশে একটাও মানুষ নেই। তারপরেও আমার লজ্জা লাগছে। আমি হেঁটে যাব, নামিয়ে দিন আমাকে। লজ্জা লাগলে চোখ বন্ধ করে থাকো। নীলাও চুপ, অপূর্বও চুপ। নিঃশব্দে হেঁটে চলেছে সে। আকাশে মেঘ জমেছে, শুধু বৃষ্টি নামটাই বাকি। তুমি চাইলে মেঘ বৃষ্টি ছিল রাজি, শুধু বর্ষণের অপেক্ষা। হঠাৎ ঝুম করে বৃষ্টি নেমে গেলে খারাপ হতো না। আজ হঠাৎ বৃষ্টিটাকে খুব মিস করছে অপূর্ব। যদি বৃষ্টি নামতো। মনে মনে প্রার্থনা করছে যাতে বৃষ্টি নামে। হঠাৎ মেঘের গর্জনে নীলা তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর শুরু হলো বৃষ্টি আর বৃষ্টি।
মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলো। নীলা মেঘের গর্জন শুনে ভয়ে চুপসে গেল, সেই সাথে অঝরে বৃষ্টি, দুজনে ভিজে একাকার। অপূর্বের ইচ্ছে করছে নীলাকে একটা কিস করার, কিন্তু না, বিয়ের আগে কিস করবে না। আর তো কয়টা দিন, তারপর না হয় একসাথে বৃষ্টিতে ভেজা যাবে। 1000 বার কিস করলেও কোনো বাধা থাকবে না তখন, কিন্তু আজকে না। আজকে নিজেকে সামলাবে সে যেভাবেই হোক। নীলা আর অপূর্ব দুজনেই ভিজে গেছে, মেয়েটা বৃষ্টিতে ভিজে কাঁপছে, ঠান্ডা লাগছে মনে হয়। সামনে একটা চায়ের দোকান, নির্জন রাস্তা, রাতের বেলা খুব কম মানুষ থাকে সেখানে। দোকানে গিয়ে দাঁড়ালো। নীলা ছাড়ছে না তাকে, নিচে নামিয়ে দিয়েছে কিন্তু এখনো শক্ত করে জড়িয়ে ধরে আছে। দোকানে আরেক জোড়া প্রেমিক প্রেমিকা, তারা এক কাপে দুজনে চা খাচ্ছে। কিছুক্ষণ পর অপূর্ব নীলাকে বলল, নীলা চা খাবে? না, আপনি খান, আমি খাবো না। আচ্ছা থাকো, আমি চা খাই তাহলে। হুম। মামা, 1 কাপ দুধ চা দিন। ঝুমঝুম বৃষ্টি আর মামার চা বানানোর টুংটাং শব্দ। খুব একটা খারাপ লাগছে না, অন্যরকম অভিজ্ঞতা। চা খেতে খেতে নীলাকে প্রশ্ন করলো, ঠান্ডা লাগছে না? হুম, একটু। ফোনটা বের করে দেখলো অলরেডি 8টা বেজে গেছে। আকাশকে কল দিল। কিরে, কই তুই? সরি ভাই, আমি যেতে পারবো না, তোরা এনজয় কর। আমার কাহিনী বিয়ের দিন বলবো তোকে। কিন্তু আসবি না কেন? একটু প্রবলেমে আছি। কি প্রবলেম? আরে তেমন কিছু না, তোকে বলবো বিয়ের দিন। আচ্ছা। ফোনটা রাখতেই একটা গাড়ি এসে দাঁড়ালো দোকানের সামনে। গাড়ির গ্লাস খুলে ভাইয়া ডাক দিল, কিরে, এখানে কি করিস? আরে বৃষ্টির মধ্যে আটকে গেছি। গাড়িতে ওঠ। শালার এই লাবণীর সাথে বারবার দেখা কেন হয়? নীলা এখনো ছাড়েনি তাকে, আর মনে হয় ছাড়বেও না। এমন সময় অপূর্ব একটা ছক কষেছে মাথায়। নীলাকে আবার কোলে তুলে নিল। গাড়ির ভিতর থেকে ভাইয়া আর ভাবি মানে লাবণী দুজনেই দেখছে ব্যাপারটা। লাবণীর অবস্থা করুন, ওর চেহারাটা দেখে হাসি পাচ্ছে অপূর্বের। নীলাকে গাড়িতে নিয়ে বসালো, এখনো জড়িয়ে ধরে রেখেছে তাকে। অপূর্ব ভাবছে তার এখন লজ্জা লাগছে না। ভাই আর তার বড় বোনের সামনে সে আমাকে জড়িয়ে ধরে আছে, এমনিতেই তো অল্পতেই লজ্জায় লাল হয়ে যায়। ভাইয়া গাড়ি চালাচ্ছে। হঠাৎ করে সামনে তাকিয়ে দেখে লাবণী গাড়ির ভিতরে গ্লাসটায় তাকিয়ে তাদের দেখছে। দেখুক, তাতে তার কি, সে তো ভালোবেসে ফেলেছে নীলাকে। নীলা চোখ বন্ধ করে তাকে জড়িয়ে ধরে আছে, আর ভাইয়া গাড়ি চালাইতেই ব্যস্ত। লাবণী তাদের দেখছে। অপূর্ব নীলার কপালে হাত রাখলো, হালকা জ্বর জ্বর মনে হলো। সারা শরীর ভেজা তার। শার্টটা খুলে নিজ হাতে নীলার মাথা মুছে দিল। গ্লাসে তাকিয়ে দেখে লাবণীর চোখে পানি। বৃষ্টির পানি নাকি বুঝলো না কিছুই। কাঁদতে থাকুক, মাত্র তো শুরু, আরো অনেক দিন কাঁদতে হবে। সবকিছু শোধ নিবে, তারপর দূরে সরে যাবে। খেয়াল করলো নীলা কাঁপছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। বাসার সামনে এসে থামালো ভাইয়া। তারপর অপূর্বকে বলল, অপূর্ব, তুই লাবণী আর নীলাকে নিয়ে বাসায় নামিয়ে দিয়ে আয়। আচ্ছা। এই কথা বলে ভাইয়া নেমে গেল। অপূর্ব নীলার থেকে নিজেকে ছাড়িয়ে সামনে গিয়ে বসলো। লাবণী পাশে বসা, নীলা পেছনে। নীলা চোখ বন্ধ করে শুয়ে আছে। মনে হচ্ছে দুইটাই তার, কিন্তু সে তো একজনকেই চায়। সে তো নীলাকে চায়, লাবণীকে না। অপূর্ব সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। লাবণী অবাক হয়ে তাকিয়ে আছে তার দেখে। হয়তো ভাবছে কিভাবে এতটা কঠোর হলো অপূর্ব, কিন্তু সে তো জানে না তার ছেড়ে যাওয়া অপূর্বকে কতটা কষ্ট দিয়েছে। কষ্ট পেতে পেতে আজ আর লাবণীর কষ্ট তাকে কাঁদায় না। তবে কিছু স্মৃতি আছে যেগুলো মনে পড়লে না চাইলেও চোখে জল চলে আসে। নীলার বাসার সামনে এসে গাড়ি দাঁড় করালো। তারপর গাড়ি থেকে নেমে গাড়ি আনলক করলো। লাবণী বের হয়ে বাসার ভিতরে ঢুকে দাঁড়ালো। এবার অপূর্বের পালা। নীলাকে আবারও কোলে তুলে নিল। লাবণী তাকিয়ে দেখছে তাদেরকে। নীলার দিকে তাকিয়ে মুচকি হাসলো। মেয়েটা লজ্জা পেয়ে তার বুকে মুখ লুকালো। বাসার ভিতরে এসে নীলাকে নামিয়ে দিল। তারপর লাবণীকে বলল, ভাবি, নীলা তো বৃষ্টিতে ভিজছে আর শরীরে হালকা জ্বর জ্বর ভাব, একটু মেডিসিন খাওয়াই দিবেন ওকে? আচ্ছা। লাবণী দ্রুত ভিতরে ঢুকে গেল। অপূর্ব ও নীলাকে বিদায় দিয়ে চলে আসলো। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিল। রাতে খাবার টেবিলে বসতেই আব্বু প্রশ্ন করলো, দিনকাল কেমন চলে? এই তো আব্বু, ভালো। আর আপনার কেমন? আমারও ভালো। দুজনেরই বিয়ে, ওদের ভালো কাটবে না তো কি আমার ভালো কাটবে? আব্বু, ওকেও বিয়ে দিয়ে দাও, দিনকাল ওরও ভালো কাটুক। ওর এত কষ্ট আর সহ্য হয় না। থামো সবাই, আমার কথা শোনো। আব্বু বলো। বিয়ের তো আর কয়টা দিন বাকি, তো সব কাজ কে করবে? অরিন। আমি মানে? তোর বিয়ের সময় আমরা শোধ করে দিব, ঠিক আছে? আচ্ছা, ডেকোরেশনের লোক দিয়ে করিয়ে নিব, কিন্তু কাউকে তো সাথে থাকতে হবে, তাই না? কেন, তুমি কি করবা?
আমি কি করব? বন্ধুদের সাথে আড্ডা দিব। একটা কাজ করা যায়। কি কাজ? তুমি আর তোর বন্ধুরা মিলে কাজ করবে, আড্ডাও হবে, কাজও হবে। এত ভালো কাজ আমার করতে হবে না। অপূর্ব, তুই বাসা সাজানোর কাজটা দেখবি। আর আচ্ছা। অপূর্ব মনে মনে বলল, এটা কোনো কথা হলো? নিজের বিয়েতে নিজেকে কাজ করতে হবে? তোর ভাল লাগে না আর। ভাবছিলাম বিয়ের আগে বউকে নিয়ে সেই মজা করব, সেটা আর হলো না। কি আর করার, কাজে লেগে পড়তে হবে 2 দিন পর থেকে। তারপর খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নীলাকে কল দিল। রিং হচ্ছে কিন্তু ধরছে না। আল্লাহ ভালো জানে কি হয়েছে আবার। কালকে যেরকম ভিজছে বৃষ্টিতে জ্বর না আসলে হলো, 3-4 বার কল দিয়েও কোনো রেসপন্স না পেয়ে উঠে ফ্রেশ হলো। রুমে এসে দেখে ফোনে 2বার কল করেছিল নীলা। এবার রিং হওয়ার সাথে সাথেই কল ধরলো। হ্যালো। কই ছিলেন? এই তো ফ্রেশ হলাম। তুমি কই ছিলে? কল দিছিলাম, ধরনি কেন? আমিও ফ্রেশ হচ্ছিলাম। ও, আজকে দেখা করতে পারবে? পারবো। তোমার জ্বর কমছে? না, কালকের মতো হালকা, বেশি না, সমস্যা নেই। মেডিসিন নিবা? লাগবে না। যা বলছি করবা। আর দুপুরে নামাজ পড়ে এসে সরাসরি দেখা করব। ঠিক আছে, লেকে ধরে আসবেন। বাই। ওকে। ফোনটা রেখে আবার ঘুম দিল, কিন্তু বেশিক্ষণ ঘুমাতে পারল না। আম্মু এসে ডেকে গেছে, খাওয়া হয় নাই এখন, ভালো লাগছে না, তাই খাওয়া হয় নাই। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12টা 25 বেজে গেছে। আজান দিচ্ছে, নামাজে যেতে হবে। তাড়াতাড়ি গোসল করে পাঞ্জাবি পরে বের হয়ে গেল। নামাজ শেষ করে লেকের ধারে গেল। নীলা আসেনি এখনো, বসে আছে একা একা। ক্ষুধা লাগছে প্রচুর। গতকাল রাতে খেয়েছিল, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। একা একা বসে থাকতে আর ভালো লাগতেছে না। অপেক্ষা জিনিসটা এতটা কষ্ট দেয় কেন কে জানে। তবুও ভালো লাগছে নীলাকে নিয়ে রেস্টুরেন্টে যাবে। যেই পরিমাণ ক্ষুধা লাগছে তাতে বেশিক্ষণ না খেয়ে থাকলে মরে যাবে মনে হয়, কারণ তার আবার ক্ষুধা সহ্য হয় না। বসে বসে পুকুরে ঢিল ছুটছে। নীরব পরিবেশ, মানুষ নাই, নাই কোনো কোলাহল। পানিতে ঢিল ছোড়ার সাথে সাথে শব্দ হচ্ছে। হঠাৎ পিছনে তাকিয়ে দূরে নীলাকে দেখলো। নীলাকে দেখে নিজের অজান্তেই মুখে হাসি ফুটে উঠল। নীলা তার পাশে এসে বসলো। ওর হাতে একটা ব্যাগ, কি জানি কি আছে ব্যাগের ভিতর। অপূর্বের কাছেও একটা জিনিস আছে, গাছের পাশে লুকিয়ে রাখছে। পাঞ্জাবির পকেট নেই তাই। কিছুক্ষণ পর নীলা তাকে বলে উঠলো, পাঞ্জাবিতে আপনাকে ভালো লাগছে। তোমাকেও শাড়িতে ভালো লাগে। আপনার জন্য একটা জিনিস এনেছি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু জিনিসটা কি? চোখ বন্ধ করুন। মেরে ফেলবে নাকি? আপনি চোখ বন্ধ করুন, নয়তো দেব না। আচ্ছা ঠিক আছে, বন্ধ করলাম। নাকে বিরিয়ানির গন্ধ পাচ্ছিল। কৌতূহল কাটিয়ে চোখ খুলে ফেললো। যা ভেবেছে তাই, নীলা বিরিয়ানি রান্না করে এনেছে। এরপর অপূর্ব বলল, তুমি কি করে জানলে বিরিয়ানি আমার প্রিয়? আমি জানি না তো, আপু জিজ্ঞেস করেছিলাম কি রান্না করব, সে বলল বিরিয়ানি, তাই আর কি রান্না করলাম। লাবণী তো জানে তার বিরিয়ানি পছন্দ। কত শতবার তার সাথে বসে বিরিয়ানি খেয়েছিল, আজকে তার ছোট বোনের সাথে বসে খাবে। তারপর নীলা অপূর্বকে বলে উঠল, নিন খান। আমি খেতে পারবো না। কেন? তুমি খাইয়ে দিবা। আমি পারবো না। তাহলে আমিও খাবো না। ঠিক আছে, হ্যাঁ করুন। নীলা তাকে খাইয়ে দিতে শুরু করলো। বিরিয়ানি মুখে দিতেই বুঝলো এটা লাবণী রান্না করছে। তার হাতের রান্না অনেকবার খেয়েছে অপূর্ব। বিরিয়ানিতে সে ঝাল বেশি দিবে, আর যখন প্যাকেট করবে তখন লেবুর রস দিয়ে অনেকটা টক বানিয়ে ফেলবে। এই স্বাদটা কখনো ভোলা যাবে না। নীলা হেল্প করছে রান্না করতে, কিন্তু ঝাল আর লেবুর রস লাবণী দিয়েছে। অদ্ভুত একটা স্বাদ, চোখে পানি চলে আসছে। অনেকদিন পর লাবণীর হাতে বিরিয়ানি খেলো আবার। নীলা তার দিকে তাকিয়ে বলল, আপনার কি ঝাল লেগেছে? পানি এনেছো? হ্যাঁ, এই নিন। বোতলটা এগিয়ে দিল নীলা। ধরা পড়ে যাওয়ার আগে নিজেকে সামলে নিল। বারবার কেন লাবণীর কথাই মনে পড়ে? অপূর্ব ভাবছে নীলাকে তো ভালোবাসি, তাহলে লাবণীর স্মৃতি কেন কাঁদায়? উত্তরটা তার অজানা নয়, তবুও বারবার বোকার মতো নিজেকেই প্রশ্ন করে বসে। উত্তর তো এটাই হবে যে কিছু মানুষ আছে যাদেরকে একটা সময় অনেক ভালোবাসা হয়, কিন্তু মানুষটা বুঝে না। তখন আমরা অনেক কষ্ট পাই। আস্তে আস্তে কষ্টের মাত্রাটা কমে আসে। আমরাও একা পথ চলতে শিখে যাই। বুঝতে পারি ওপাশের মানুষটা আমাকে চায় না, তাহলে কেন বারবার তার পিছনে ছুটবো? তাকে ভেবে কেন কষ্ট পাবো? এই ভেবে একটা সময় আমাদের ভিতর আর তার প্রতি কোনো ফিলিংস থাকে না। সত্যিই কোনো ফিলিংস থাকে না। আর কান্না পায় না তার কথা মনে হলে, বরং হাসি পায়। নিজেকে অনেক বোকা মনে হয়। নিজের কর্মকাণ্ডগুলো, নিজের পাগলামির কথা মনে পড়ে তখন সত্যিই আমরা হাসি, কারণ তখন আমরা নিজেদের নিয়ে ভাবতে শিখে গেছি, বাঁচতে শিখে গেছি একা একা।
বাইরে বাইরে আমরা অনেক হ্যাপি, হয়তো ভিতরেও, তবে অনেকটা মৃত মানুষের মতো হয়ে যায়। আমরা হাসি খেলি, বন্ধুদের সাথে ঘুরতে যাই, পার্টি করি, সারাদিন আমরা সব করি, কিন্তু রাত হলে না, সেই মানুষটার কিছু স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তখন কান্না পায় না, দীর্ঘশ্বাস উঠে আসে। ঠিক তখন নিজেকে কি বোঝাই জানেন? আজকে অনেক ক্লান্ত লাগছে, ঘুমিয়ে পড়ি। এভাবেই চলে যায় দিন। কিন্তু এমনও কিছু স্মৃতি আছে যেগুলো মানুষকে কাঁদায়, ঠিক সেই স্মৃতিগুলোর মধ্যে এটা একটা। তাই অপূর্ব কাঁদে, তাই তার কথা বারবার মনে পড়ে। হুট করে নীলা তাকে বলে উঠল, কি ব্যাপার, খাচ্ছেন না কেন? কই, খাচ্ছি তো। সেই কখন থেকে দেখছি কিছু নিয়ে ভাবছেন। কি ভাবছেন এত? ভাবতেছি কবেই মেয়েটাকে নিয়ে একসাথে থাকবো, দুজনে মিলে রান্না করব, তারপর খাবো। আর তো মাত্র কয়দিন, এত তাড়াহুড়া কেন? আমার তো মনে হচ্ছে এখনই বিয়ে করে ফেলি। আমার মনে হচ্ছে এখন না, আরো 1 বছর পরে করি। কেন 1 বছর পর কেন? এই 1 বছর প্রেম করব, তারপর বিয়ে। ঠিক আছে, তাহলে আব্বুকে বলি এখন বিয়ে করব না। আরে না, এমনি বলছি। বুঝি বুঝি, সবই বুঝি। কি বুঝেন? এই যে তুমি ভয় পাইতেছো 1 বছরে যদি অন্য কারো হয়ে যায়। ঘোড়ার ডিম বুঝেন? ওইটা আবার কি, খায় না পরে? বুঝবেন না কি করে? বুঝিয়ে বলো। বিয়ের পর বলবো। না, এখন শুনবো। বলছি না বিয়ের পর বলবো। কথাটা বলে রাগী লুক নিয়ে তাকালো। হায় হায়, মেয়ে দেখি রাগও করতে পারে। রাগলে তো দারুণ লাগে নীলাকে। চোখগুলো গোল আলুর মতো হয়ে যায়, বাচ্চাদের মতো লাগে। এরপর অপূর্ব নীলাকে বলল, তুমি রাগও করতে পারো? আমি কি এলিয়েনজের রাগ করতে পারবো না? না, আসলে আমি ভাবছিলাম তুমি রাগ করতে পারো না। শুনেন, আমি অনেক রাগী, ঠিক আছে? বিয়ের পর দেখিয়েন। আচ্ছা, দেখা যাবে কত রাগ আছে তোমার। আচ্ছা, এখন শুনুন। ঘেঁষতে ঘেঁষতে তো একদম কাছে চলে এসেছেন। তো আমার বউ, আমি কাছে আসবো না? শুনেন, এখনো বিয়ে হয়নি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হয় নাই কিন্তু হবে তো, তাই না? আগে হোক, তারপর কাছে আইসেন। বাহ, কালকে তো এমনভাবে জড়িয়ে ধরেছিলে যেন আমাদের 5-7 বার বিয়ে হয়েছে, আর আজকে তো চিনতেই পারছো না। আরে কালকের কথা বাদ, ভয় পাইছিলাম তাই ছাড়িনি। না হলে আপনার মতো বাদরকে কে জড়িয়ে ধরবে? কি, আমি বান্দর? নয়তো কি? দেখেন, হাত ধরে ফেলেছেন। আচ্ছা ঠিক আছে, ছাড়লাম, যাও, আর ধরবো না। অপূর্ব একটু দূরে সরে বসলো। এবার নীলা ঘেঁষতে লাগলো। তাই দেখে অপূর্ব বলল, কি ব্যাপার, এদিকে আসছো কেন? এমনি এখানে রোদ, তাই এদিকে আসলাম। নীলা, একটা জিনিস দেখাবো, দেখবে? কি? ওই যে দেখো, মাকড়সা। আ নীলা চিৎকার করে উঠেই অপূর্বের দিকে আসলো। ওকে দেখে সেও উঠে দৌড় দিল। নীলাও তার পিছনে দৌড়াচ্ছে আর চিৎকার করছে। অপূর্ব ভাবলো সে কেন দৌড়াচ্ছে। সে দাঁড়াতেই নীলা এসে জড়িয়ে ধরলো। তারপর অপূর্ব বলল, নীলা, ছাড়ো আমাকে। না, মাকড়সা। আমাদের তো এখনো বিয়ে হয় নাই, তো তুমি আমায় জড়িয়ে কেন ধরছো? নাই হবে তো, তাই না? আগে হোক, তারপর ধরো। প্লিজ, আমি ভয় পাই মাকড়সাকে। আরে মাকড়সা নেই তো, আমি এমনি বলেছি। না, আছে। আরে দেখো, নেই। তার মানে আপনি মিথ্যে বলে আমাকে ভয় দেখিয়েছেন? মাঝে মাঝে একটু একটু মিথ্যা বললে কিছু হয় না। আপনি থাকেন, আমি গেলাম। আরে, ওষুধগুলো নিয়ে যাও। নীলা ঔষধগুলো নিয়ে দ্রুত হেঁটে চলে গেল। পিছন থেকে অপূর্ব তার চলে যাওয়া দেখতে লাগলো। বেশ রাগী মেয়েটা। প্রথমে তো ভেবেছিল শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে, এখন তো দেখে পুরা উল্টা, রাগের ডিব্বা একটা। সে একটা রিক্সা নিয়ে নীলার পিছনে পিছনে যেতে লাগলো। মামাকে বলল আস্তে চালাতে। মামাও বুঝে ফেললো ব্যাপারটা, আস্তে আস্তে রিক্সা চালাতে লাগলো। নীলা একটু পর পর পিছনে তাকিয়ে দেখছে। এই যে মিস, রিক্সায় ওঠেন। এইভাবে আর কতক্ষণ হাঁটবেন? আপনার সাথে যাব না আমি, আপনি একাই যান। সত্যি যাবে না তো? না। এই মামা, জোরে টানো তো, একাই যাব। হঠাৎ নীলা রিক্সায় উঠে বসলো। মাঝখানে ব্যাগ দিয়ে রাখছে। দুবার ব্যাগ সরানোর চেষ্টা করলো অপূর্ব, কিন্তু সফল হতে পারেনি। প্রতিবার হাত সরিয়ে দিয়েছে। বুঝলো রাগ করেছে, এখন রাগ কিভাবে ভাঙাবে ভাবলো। দেখি তার হাত ধরে রাগ ভাঙে কিনা। নীলার হাত ধরতেই ঝটকা মারলো। এরপর সে নীলাকে বলল, এরকম কেন করছো? তো কিরকম করব? এই সামান্য বিষয় নিয়ে এতটাই রিয়েক্ট? ওকে মামা, রিক্সা থামাও। রিক্সা থেকে নেমে ভাড়াটা দিয়ে বলল, উনি যেখানে যেতে চাই সেখানে নামিয়ে দিও। কথাটা বলে সামনের গলি দিয়ে হাঁটতে লাগলো।
সন্ধ্যা হয়ে গেছে। বাসায় আসতে আসতে বাসায় এসে ফোনটা অফ করলো। রাগ হচ্ছে প্রচুর। সামান্য বিষয় নিয়ে কেউ এত রিয়াক্ট করে? যাই হোক, 2 দিন আর ফোন অন করবে না। সারা রাত ফোন বন্ধ করে রাখলো। পরের দিন ঘুম থেকে উঠে ফোন অন করে দেখে অনেকগুলো মিসড কল। নীলা কল দিয়েছিল। এর মধ্যে আবার লাবণীর কলও আছে দেখতে পাচ্ছে। লাবণীর নাম্বারে কল ব্যাক করলো। একটু পর কল রিসিভ করলো আর বলল, হ্যালো। হ্যাঁ, কল দিয়েছিলেন? কেন? এমনি একটা কথা বলার ছিল। কি কথা বলেন? আসলে আমি চাই না তুমি নীলাকে বিয়ে করো। কেন? জানি না, আমি মেনে নিতে পারছি না তোমাদের। তুমি প্লিজ বিয়েটা করবে না? তুমিও তো আমার ভাইকে বিয়ে করছো, আমি কি কিছু বলছি? দেখো, সবকিছু ফাইনাল। আর আমিও নীলাকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। কিন্তু অপূর্ব, আমি। তুমি আমার ভাবি। অপূর্ব, মাফ করা যায় না আমাকে? কিসের জন্য? তোমাকে কষ্ট দিয়েছিলাম এই জন্যই। ভাবি, এইটা কোনো কথা বলুন তো? সেই কবে কি হয়েছে সেটা নিয়ে এখনো পড়ে আছেন? আমি তো ওইসব ভুলে গেছি অনেক আগেই। তুমি বিয়েটা করো না প্লিজ। ফোন রাখুন, নীলা কল দিচ্ছে। বলেই কলটা কেটে দিল আর লাবণীর নাম্বারটা ব্লক লিস্টে রেখে দিল। ও এরকম করলে হয়তো সত্যিই বিয়েটা করা হবে না। রিস্ক নিতে চায় না কোনো। এরপর নীলাকে কল দিল। কি হয়েছে? কল দিয়েছো কেন? ফোন বন্ধ ছিল কেন? চার্জ ছিল না। মিথ্যে কথা। মিথ্যা কেন বলবো? কারণ আপনি রাগ করে আছেন তাই। রাগ তো তুমি করে আছো, আমি না। হ্যাঁ, আমি রাগ করেছিলাম, কিন্তু পরে আবার আপনি রাগ করেছেন। তো কল দিয়েছো কেন এটা বলো। ভালোবাসি তাই। কালকে মামার সামনে রিকশায় বুঝিয়ে দিছো কতটা ভালোবাসো। আরে তখন তো রেগেছিলাম তাই। ভালো করছো। আচ্ছা, রাখি, আমি পরে কথা হবে। না, এখন কথা বলবো। ব্রাশ করব? পরে, আগে ভালোবাসি বলেন তারপর। পারবো না। তার মানে আপনি আমাকে ভালোবাসেন না? জানি না। ঠিক আছে, জান রাখেন, কথা বলতে হবে না। বাই। ভালোবাসি। কাকে? আপনাকে। কি? আপনার মাথা। শোনো, আজকে রাতে তোমার বাসায় যাব আমি। কেন? একটা কাজ আছে। কি কাজ? যখন যাব তখন দেখে নিও। না, এখন বলতে হবে। আরে, বলা যাবে না এখন। সারপ্রাইজ হিসেবে থাকুক। তো কখন আসবেন? সবাই যখন ঘুমাবে তখন। কেন? সবাই ঘুমানোর পর কেন? বুঝো না কেন? না, কেন বলেন? সারাদিন আর কথা হবে না, যা হওয়ার রাতে। বাই, রাখলাম। ফোনটা কেটে দিয়ে অফ করে ফেললো। একটু ভয় ভয়ে থাকুক, দেখুক কেমন লাগে। বাকিটা রাতে হবে। সারাদিন ফোন বন্ধ করে রাখলো। রাখুক না একটু চিন্তায়। তারপর হুট করে সারপ্রাইজটা দিয়ে দিবে। সন্ধ্যা হতেই সব অ্যারেঞ্জমেন্ট করে ফেললো। তারপর আস্তে আস্তে পা বাড়ালো নীলার বাসার দিকে। ওর বাসার সবাই জানে যে এসব অপূর্ব করে। ওরাও হেল্প করেছে, শুধু নীলা জানে না। নীলার বাসায় গিয়ে চুপ করে ওর রুমের ভিতর ঢুকে পড়লো। গিয়ে লুকিয়ে পড়লো ওর খাটের নিচে। কি করবে বেচারা? আর কোনো জায়গা নাই লুকানোর মতো। 8টা বেজে গেছে, কিন্তু এখনো নীলা আসেনি। কিছুক্ষণ পর নীলা আসলো। এসে বিছানায় বসলো। অপূর্ব চুপ করে বসে আছে, কোনো নড়াচড়া করলো না। নীলা বারবার জানালার দিকে যাচ্ছে, আবার বিছানায় আসে। বিছানার নিচে এত মশা, কামড়ে সব লাল বানাই দিল। তারপরও দাঁত চেপে বসে আছে। ওখানে কতক্ষণ ছিল মনে নেই। হঠাৎ ঘুমিয়ে গেল। ঘুম ভাঙতে দেখে লাইট অফ। ফোনের দিকে তাকিয়ে দেখে 11:49 বাজে। নীলার কল আসছিল অনেকগুলো। ভাগ্যিস ফোন সাইলেন্ট করা ছিল, নইলে ধরা খেয়ে যেত। আস্তে আস্তে খাটের নিচ থেকে বের হয়ে আসলো। ডিম লাইটের আলোয় মেয়েটা ঘুমাচ্ছে। সে লাইটটা অফ করে দিল। তারপর জানালার পর্দাটা সরিয়ে দিতেই চাঁদের আলো এসে পড়লো নীলার মুখের উপর। কেমন যেন নীল সাদা একটা আবরণ। অদ্ভুত সুন্দর লাগছে নীলাকে। অপূর্ব ওর পাশে বসে এমন মায়া ভরা একটা মুখ দেখতে পারবে ভাবেনি কখনো। ওর জন্য এটা উপরি পাওয়া। ফোনের দিকে আবার তাকালো, দেখে 11:56 বাজে। না, আর দেরি করা উচিত হবে না। নীলা গভীর ঘুমিয়ে আছে। আরো একটু সতর্কতার জন্য আরেকটু চেক করে নিল। না, সত্যিই ঘুমিয়ে গেছে। নীলাকে কোলে তুলে নিল। আস্তে আস্তে মেয়েটা নড়ে উঠল। এত কম ওজন হবে ভাবেনি। খুব সহজেই কোলে তুলে ফেললো। ভালো হয়েছে, বিয়ের পর যখন কোলে নিবে তখন আর প্রবলেম হবে না। নীলাকে নিয়ে ছাদে উঠলো। লাবণী ছাড়া আর সবাই ছাদে আছে। নীলাকে নিয়ে এই অবস্থায় গিয়ে বেশ লজ্জার মধ্যে পড়ে গেল। সে ভেবেছিল এখনো কেউ আসেনি, কিন্তু এখানে তো সবাই আছে। মনে মনে বলল, ধুর, কি যে করি না আমি। এরপর বলল, আসলে ও ঘুমিয়ে আছে তো তাই।
ঠিক আছে, সমস্যা নেই। রাত 12টা 1 বাজতেই সবাই চিৎকার দিয়ে বলে উঠল, হ্যাপি বার্থডে প্রিন্সেস নীলা। মেয়েটা ভয় পেয়ে অপূর্বকে জড়িয়ে ধরে আছে। সে কি করবে বুঝতে পারছে না। অবস্থা স্বাভাবিক হতেই নীলা তাকে ছেড়ে দিল, তারপর কেক কাটলো। এরপর অপূর্ব বলল, ভাবিকে দেখছি না যে। ওর মাথা ব্যথা করতেছে, তাই ঘুমিয়ে গেছে, ওকে আর ডাকিনি। ও। কিছুক্ষণ পর সবাই চলে গেল, শুধু অপূর্ব আর নীলা রয়েছে ছাদে। নীলা দৌড়ে এসে অপূর্বকে জড়িয়ে তারপর মারতে লাগলো তাকে। নীলার এমন কাণ্ড দেখে সে বলল, এ কি মারছো কেন? তো কি করব, আপনি অনেক পচা। কেন, আমি আবার কি করলাম? জানেন কতটা টেনশনে ছিলাম, আর আব্বুর সামনে এসব কি? কোন সব? ওই যে কোলে করে আনলেন কেন? তুমি কিভাবে জানলে? ওয়েট, তুমি কি জেগেছিলে? জেগেছিলাম, যখন কোলে তুললেন তখন ঘুম ভেঙে গিয়েছিল। তার মানে তুমিও খেলছো? তো আপনি এত সব করলেন, আর আমি কি একটু শুধু চুপ করে শুয়ে থাকতে পারবো না? আর আমার তো ভালোই লাগছিল। মানে কি? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আলতো করে নীলার হাত ধরলো। নীলা কেমন শিউরে উঠলো। জোরে একটা টান দিতে নীলা তার কাছে চলে আসলো, অনেকটা কাছে। নীলাকে কোলে তুলে নিতেই বুঝলো মেয়েটা কাঁপছে। চাঁদের আলোয় আবারও সেই অসম্ভব সুন্দর মেয়েটাকে দেখছে অপূর্ব। হঠাৎ ছাদে কারো প্রবেশে তাড়াতাড়ি নীলাকে নামিয়ে দিল। তাকিয়ে দেখে লাবণী। অপূর্ব ভাবছে, ইস, ছেড়ে দিয়ে কি ভুলটা করলাম, আর একটু কোলে রাখলে ভালো হতো। লাবণী দেখলে ভালোই হতো, বেশ চলতো। এরপর লাবণী এসে বলল, কি হচ্ছে এখানে এসব? আপু কিছু না। চুপ, তুই রুমে যা। কিন্তু যেতে বলেছি যা। অপূর্ব, কি হচ্ছে এসব? কি হবে, একটু প্রেম করছিলাম আর কি। আমি বলেছিলাম বিয়েটা না করতে, আর তুমি কি করছো? দেখো, বিয়ে করা না করা আমার পার্সোনাল ব্যাপার। এখন তুমিও তোমার বোন যদি ইচ্ছে করো তাহলে বিয়েটা ভেঙে দিতে পারো। তবে আমি তোমাকে বিয়ে করব না, কারণ আমি নীলাকে ভালোবেসে ফেলেছি। অপূর্ব, মনে পড়ে কি এমন একটা রাত আমাদের কাটানোর কথা ছিল? তুমি বলেছিলে কোনো এক বার্থডে ওইভাবে উইশ করবে। ভুলে গেছো সব কিছু? ভুলিনি বলেই আমার ইচ্ছাটা পূরণ করলাম, শুধু মানুষটা ভিন্ন। আর এসব কথা ব্রেকআপের সময় মনে ছিল না? ব্রেকআপের পর তো একদিনও জিজ্ঞেস করনি কেমন আছি আমি। তখন তো একবারও এসব কথা মনে হয় নাই। তাহলে এখন কেন? তখন অগোছালো ছিলাম তাই? লাবণী চুপ করে দাঁড়িয়ে রইল। অপূর্ব বুঝতে পারলো কান্না করছে মেয়েটা। সেও কিছু বলল না, আর যা সত্যি সেটাই বলেছে। কেঁদে কি লাভ? অপূর্ব বুঝতে পারছে না লাবণীরও তো বিয়ে হচ্ছে, তাতে অপূর্ব যদি জ্বলে না, তাহলে তার কেন জ্বলে? সে বুঝে না এমন কেন মেয়েরা। লাবণীর উপর তার খুব রাগ আর বিরক্ত লাগছে, তাই ছাদের কোণে গিয়ে একটা সিগারেট ধরালো। লাবণীর এতেও জ্বলে। প্রশ্ন করে উঠল, সিগারেট কেন খাচ্ছ? এমনি। এর কারণও কি তোমাকে বলতে হবে নাকি? না, এমনি জিজ্ঞেস করলাম। দেখো লাবণী, একটা কথা বলি, আমিও বিয়ে করছি আর তুমিও করছো, তাহলে সমস্যাটা কোথায়? কই, আমার তো সমস্যা হচ্ছে না। জানি না, কিন্তু তুমি অন্য কারো হয়ে যাচ্ছ, এটা আমি মেনে নিতে পারছি না। তুমি তো বারবার অন্য কারো হয়ে গেছো, আমি কি বলেছি কিছু? অপূর্ব, পুরনো কথা কেন টানছো? কারণ তুমি মনে করিয়ে দিচ্ছ তাই। তোমার প্রত্যেকটা কথা বিষের মতো লাগে আমার। যাই বলো, সেই পুরনো কথাই মনে পড়ে যায়। তুমি প্লিজ আর আমাকে কিছু বলো না। তুমিও বিয়ে করো, আমিও করি। পুরনো সব শেষ এখানেই। আগে যা হইছে সব ভুলে যাও, নতুন করে শুরু করো। অপূর্ব, তুমি এসব কি বলছো? যা সত্যি তাই বলছি। আমি আসি এখন। বলেই সে ছাদ থেকে নেমে আসতেই লাবণী কেঁদে উঠল। নিজের ভুলের জন্য হারিয়ে ফেলেছে আজ অপূর্বকে। আজ তার চোখের সামনে অন্য মেয়ের সাথে প্রেম করে বেড়াচ্ছে, আর বিয়েটাও তাকেই করবে। সবচেয়ে বড় কথা হলো মেয়েটা তারই বোন, মেনে নিতে কষ্ট তো হবেই। অপূর্বও এটাই চায়, তার জ্বলুক, জ্বলতে জ্বলতে পুড়ে যাক তার হৃদয়, যেমনটা অপূর্বের পুড়েছে। নিচে নামতেই নীলা তার হাত ধরে ফেললো আর বলল, আপু কি বললো? বললো যে রোমান্স একটু কম করতে। ছি, কি বলেন এসব? সত্যি ভাবি, আমার বেশ ভালো। যান এবার গিয়ে শুয়ে পড়ুন। কোথায় শুভ? তোমার রুমে? না, সামনের রুমে। আজকে তোমার সাথে থাকবো? বিয়ের পর থাইকেন, এখন যান। নীলা কিছুটা ধাক্কা দিয়ে রুমে পাঠিয়ে দিল তাকে। দরজা বন্ধ করার আগে অপূর্ব বলল, নীলা, একটা পাপ্পি দিয়ে যাও। হবে না। একটা দিবা শুধু? আমি পারবো না। তাহলে আমি করব। না করতেছি।
নীলা তার ঠোঁটের উপর হাত রেখে একটা কিস করে দৌড়ে পালালো। অপূর্ব মনে মনে বলল, কি দুষ্টু মেয়ে রে বাবা, একটা কিস করতে বললাম আর উনি কি কিস করলো? এসব বুদ্ধি হুট করে কিভাবে কোথা থেকে আসে বুঝি না। মেয়েটার সাথে যতই সময় কাটাচ্ছে ততই তার মায়ে জড়িয়ে যাচ্ছে। তার কাজগুলো মনে রাখার মতোই। সেও বা কম কিসে, একসাথে দুইটা মেয়েকে হ্যান্ডেল করতে হচ্ছে। লাবণীর কথা উঠে আসতেই বুকের মাঝে চিনচিন ব্যথা করলো। মনে পড়ে গেল সেই স্মৃতিগুলো, যেগুলো নীলার সাথে কখনো হবে না। এমন কিছু জিনিস আছে যেটা নীলা কখনো করতে পারবে না। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বিশেষত্ব থাকে, যেটা অন্য মানুষের মাঝে থাকে না। ঠিক তেমনই লাবণীর অনেক জিনিস ছিল যা নীলার মধ্যে নেই। এত কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল। ভোর হতেই বাসা থেকে বের হয়ে আসলো। বিয়ের আগে শ্বশুরবাড়িতে থাকার কথা মানুষ শুনলে খারাপ বলবে, তাই সকাল 8টা বাজতেই নীলা কল দিল। কই আপনি এখন? বাসায় কেন? চলে গেলেন কেন? আরে বিয়ের আগে শ্বশুরবাড়ি থাকলে মানুষ কি ভাববে তাই চলে আসলাম। এক কাজ করো, তুমি রান্না করে নিয়ে আসো। আজকে তো বের হতেই হবে, শপিং করতে হবে না, আর 2 দিন পর বিয়ে। আচ্ছা ঠিক আছে, রাখি এখন তাহলে। আচ্ছা। মেয়ে মানুষ এত সহজে কান্না করে কিভাবে? এই জন্যই হয়তো ছলনা করতে পারে। চোখের জল তাদের অশ্রু। খুব সহজেই বিশ্বাস করানোর জন্য এই চোখের পানি যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। যাই হোক, অবশেষে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলো। বাড়িতে প্রচুর ব্যস্ততা। বাড়ি সাজানো হচ্ছে, ডেকোরেশনের লোক এসেছে আজকে। হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচিতে পুরো বাড়ি মাথায় উঠেছে। খাওয়া দাওয়া শেষ করে গাড়ি নিয়ে বের হয়ে পড়লো অপূর্ব আর ভাইয়া। সব শপিং আজকেই শেষ করতে হবে, এরপর আর সময় কই। দুজনে বের হয়ে পড়লো। বাসার সামনে থেকে লাবণী আর নীলাকে নিয়ে নিল। গাড়ির সামনে ভাইয়া আর ভাবি, পিছনে সে আর নীলা। নীলা খিচুড়ি নিয়ে আসছে। নীলা খিচুড়ির টিফিন বের করতেই মাথায় দুষ্টু বুদ্ধি। এই সুযোগে লাবণীকে একটু জ্বালানো যাক। নীলাকে বলল খাইয়ে দিতে। ভাইয়া গাড়ি চালাতে ব্যস্ত, আর ওদিকে লাবণী লুকিং গ্লাসে তাদেরকে দেখতেছে। নীলা খাইয়ে দিতেই ওর হাতে আলতো করে কামড় দিল। নীলা একটু হাসলো, তারপর আবার খাইয়ে দিতে লাগলো। সে আবার কামড় দিল। নীলা লজ্জা পাচ্ছে আর অপূর্ব মজা নিচ্ছে। অন্যদিকে লাবণীর রাগে ফুলছে। রাগলে লাবণীকে অনেক ভালো লাগে, তবে অপূর্বের হাসি পায় এখন। লাবণীও তো পারে ভাইয়ার জন্য কিছু রান্না করে আনতে। অপূর্ব খাওয়া শেষ করে নীলার আঙুল চুষতে লাগলো। লাবণীর দিকে তাকিয়ে দেখে চোখ দিয়ে জল বেরোবে অবস্থা। না, আর জ্বালানো যাবে না, এরপর সমস্যা হয়ে যাবে। অনেক কিছু কিনলো, পকেট প্রায় ফাঁকা হয়ে গেল। মেয়েদের এত জিনিস লাগে। সকালে এসেছে অথচ দুজনের শপিং এখনো শেষ হয়নি। সন্ধ্যা হয়ে আসলো প্রায়। বিরক্ত লাগে না এদের? সারা দিন ধরে শুধু ঘোরাচ্ছে, মনে হয় পুরো শপিং মলটাই কিনে নিবে আজকে। অবশেষে সন্ধ্যে 8টায় তাদের শপিং শেষ হলো। দুজনকে বাসার সামনে এনে নামিয়ে দিল। যাওয়ার আগে নীলা ডেকে একটা পাপ্পি দিয়ে বিদায় জানালো। গতকাল গিয়েটা আজকের দিয়ে দিল। বেচারা ভাইয়াকে কেউ কিছু দিল না। ভাইয়া আর অপূর্ব বাসায় চলে আসলো। বাসার কাজ অনেকটাই হয়ে গেছে, মাঝখানে বাকি কালকের দিন, তারপরই বিয়ে। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লো। দেখতে দেখতে মাঝখানের দিনটাও ব্যস্ততার মাঝখানে কেটে গেল। আজকে বিয়ে, অথচ অপূর্বের মনেই হচ্ছে না আজকে তার বিয়ে। ওদিকে সারা বাড়িতে হই হুল্লোড়। অরিন একটু পর পর এসে জ্বালাচ্ছে, অথচ তার হঠাৎ মনে হচ্ছে জীবনের একটা পার্ট আজকে হারিয়ে ফেলবে। আজকে তো খুশি থাকার কথা, তবে তার কেন জানি কষ্ট হচ্ছে। স্বাভাবিক কিছু নাকি অস্বাভাবিক কিছু বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছে। লাবণীর কথা খুব মনে পড়ছে। সত্যি খুব ভালোবাসতো মেয়েটাকে, হয়তো এখনো বাসে, তাই তো কষ্ট হচ্ছে। তবে ওর চাইতে নীলাকে বেশি ভালোবেসে ফেলেছে। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, এসব ভেবে কাজ নেই। দুপুর 2টা বাজতেই রওনা দিল। আধা ঘন্টার রাস্তা মাত্র, পৌঁছে গেল খুব তাড়াতাড়ি। বাড়িটা সুন্দর করে সাজানো হয়ে, হয়তো মেয়েটাও আজ সুন্দর করেই সেজেছে। অপূর্বের জন্যই সেজেছে। ভাবতেই অবাক লাগছে, বিয়ে করতে চলে আসলো। ভাইয়া আর সে একসাথে বিয়ে করতে এসেছে। সবার কাছে কেমন ব্যাপারটা জানে না, তবে তার লজ্জা লাগছে। খাওয়া দাওয়া শেষ করে এখন বিয়ের কাজ শুরু হলো। সামনে বসে আছে নীলা আর লাবণী, আর পাশাপাশি অপূর্ব আর ভাইয়া। লাবণীর দিকে তাকিয়ে দেখলো চোখে জল, আর নীলার চোখে মুখে লজ্জা আর হালকা হাসির ছাপ। দুজনের মনে দুরকম কিছু চলছে বুঝতে পারছে। নীলার দিকে তাকিয়ে আরো একবার মুগ্ধ হলো। চোখ সরাতে ইচ্ছে করছে না, তবে কি করবে? এত মানুষের মাঝে এভাবে তাকিয়ে থাকলে সবাই কি ভাববে? চোখ নামিয়ে নিল। লাবণীর দিকে তাকিয়ে দেখলো কেমন মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ইচ্ছাও ছিল জড়িয়ে ধরে মেয়েটাকে বলুক, আমিও তোমাকে চাই, কিন্তু জেদটা তখনই নাড়া দিয়ে উঠলো আবারও। আর নীলাকে ছাড়াও তার পক্ষে সম্ভব না। এরকম হাজারো চিন্তাভাবনা ঘুরতে লাগলো মাথায়। বিয়ের কাজও সম্পূর্ণ হলো। কবুল বলার সময় লাবণীর দিকে তাকিয়ে দেখলো কাছে।
সবাই ভাবছে একটা কারণে কাঁদে, কিন্তু অপূর্ব তো জানে এই কান্নার জন্য একটা কারণ রয়েছে। লাবণীর কান্নার ক্ষতটা তার বুকেও আঘাত করছে। সে অন্য কারো হয়ে যাবে, যতই জেদ হোক, ভালো তো বাঁচত তাকে, কষ্ট তারও হচ্ছে। তবে নীলার দিকে তাকিয়ে সব ভুলে যাচ্ছে বারবার। এরপর কি হবে? বিয়ে তো হয়েই গেল। বউ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বউকে কোলে করে রুমে নিয়ে যেতে হবে, এটাই নাকি নিয়ম। আগে কখনো বিয়ে করেনি তো, তাই জানে না। নীলাকে কোলে করে রুমে ভেতরে এনে নামিয়ে দিল। সবাই রুমে ঢুকলো, অপূর্ব বাহিরে বের হয়ে আসলো। লজ্জা লাগছিল অনেক, তাই কি জানি নীলার কেমন লাগছে এখন। এতগুলো অচেনা মানুষ ঘিরে আছে তাকে, তার কাছে অপূর্বের থাকাটা জরুরি ছিল। এদিকে তার তো জ্বলছে একটু একটু লাবণীর কথা ভেবে। ওকে নিয়ে তো কত স্বপ্ন দেখেছিল, বিয়েটা তো ওকেই করতে চেয়েছিল, কিন্তু লাবণীর একটা ভুল সিদ্ধান্ত সবকিছু বদলে দিল। আছে অপূর্বের ভাবি, চাইলেও আর সেই নাম লাবণী বলে ডাকতে পারবে না, ডাকতে হবে ভাবি বলে। অপূর্ব মনে মনে বলছে, তুমি তো ভাবছো আমি নীরব, আমার নীরবতা দেখলে, কিন্তু ভেতরের অস্থিরতা কখনো দেখলে না, বুঝলেও না কখনো, আর কখনো বোঝার সুযোগটাও পাবে না। আমার অস্থিরতা বোঝার একজন পেয়ে গেছি, যেমনটা তুমিও পেয়েছো। ভাইয়া তোমাকে অনেক ভালোবাসবে, অনেক। সো ভালো থেকো তুমি। ভাবতে ভাবতে চোখের কোণে জল এসে গেছিল তার। আসলে আমরা যতই ভুলে গিয়ে ভালো থাকার অভিনয় করি না কেন, ভালোবাসার মানুষকে কখনো ভুলে গিয়ে ভালো থাকা যায় না, যেটা শুধুই অভিনয়। আর এই অভিনয়ের ভালো থাকার উপরেই অনেক মানুষ বেঁচে আছে। অনেক সত্য চাপা পড়ে যাচ্ছে এই অভিনয়ের ভালো থাকার উপর। অপূর্বের সত্যিটাও চাপা পড়ে গেছে। কেউ জানে না সে লাবণীকে ভালোবাসতো। সবাই বের হয়ে যেতেই বন্ধুগুলো আসলো, এসেই রুমে ঢুকিয়ে দিল। রাত প্রায় 12টা বেজে গেছে। দরজা বন্ধ করে গুটি গুটি পায়ে আগানোর চেষ্টা করছে, কিন্তু আজ হঠাৎ ভয় লাগছে মেয়েটাকে। কি হবে এসব ভেবে ঘাম ছুটে গেছে তার। এরপরেই তো এতদিন তো খুব কাছে যাওয়ার চেষ্টা করতো, তাহলে আজ তাকে কাছে পেয়েও ভয় লাগছে কেন? সব ভয় কাটিয়ে সে গিয়ে নীলার পাশে বসল। এরপর ওর গালে আলতো করে হাত রেখে বলল, অজু করে এসো, নামাজ পড়বো দুজনে। অপূর্বের কথা শুনে মেয়েটা চুপচাপ উঠে গেল। তার উদ্দেশ্য দুইটা, প্রথমত নামাজ পড়বে দুজনে, আর দ্বিতীয়ত মেয়েটার এই মেকআপে ভরা মুখটা সে দেখবে না। এমনিতেই অনেক ভালো লাগে ওকে, মেকআপ করে আসল সৌন্দর্যটা ঢাকা পড়া মেয়েটাকে সে দেখতে চায় না। নীলা আসতেই সেও অজু করে আসলো। জায়নামাজ নিচে রেখে দুজনে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করে নিল। মনটা ফ্রেশ হয়ে গেল। সব দুঃখ কষ্ট সব অতীত ভুলে নামাজ নিয়ে দুজনের নতুন জীবন শুরু করলো। নীলার মাথায় হাত রাখতেই লজ্জায় লাল হয়ে গেল। কিছুক্ষণ পর অপূর্ব নীলার হাত ধরে বলতে শুরু করলো, আজকে কি পাবো ওইটা? কোনটা? যেটার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। আপনার ইচ্ছে। তুমি এমন করলে কিভাবে হবে? আমি আবার কি করলাম? লজ্জা পাচ্ছ কেন? এতদিন তো খুব মজা নিচ্ছ, আর এখন লজ্জা পাচ্ছ? কি বলেন এগুলো? দাঁড়াও, দেখাইতেছি কি বলি। বলে নীলাকে কোলে তুলে নিল। নীলা লজ্জায় চোখ বন্ধ করে আছে। ওর চোখের পাতায় একটা কিস করলো। নীলা শক্ত করে অপূর্বকে জড়িয়ে ধরে আছে। সে নীলাকে বলল, চলো ছাদে যাব। চলেন। তারপর নীলাকে কোলে করে ছাদে নিয়ে গেল। কিন্তু এ কি, ছাদে তো আরো দুজন চলে এসেছে আগে থেকে। ভাইয়ার বুকে মাথা রেখে লাবণী হাসছে আর কথা বলছে। এ দৃশ্য দেখে বুকের ভিতর চিনচিন করে ব্যথাটা আবার নাড়া দিয়ে উঠল অপূর্বের। সে ভাবছে তার কাছেও তো নীলা আছে, তবে লাবণীর জন্য কষ্ট কেন লাগছে? তার নিজেকে সামলাতে হবে, নিজেকে আরো কঠোর করতে হবে। নীলাকে নিয়ে ছাদে উঠতেই ভাইয়া পিছনে তাকালো আর বলল, কিরে তোরা এখানে? আমারও তো একই কথা, তোমরা এখানে কেন? তোর ভাবিকে নিয়ে চাঁদ দেখতে এলাম। আমিও তো আমার বউকে নিয়ে চাঁদ দেখতে এলাম। এই বস। না, আমি ওদিকে যাই, তুমি প্রেম করো। তাদের দুজনের কথা শুনে লাবণী পিছনে তাকালো। নীলা তার কোলে আর লাবণী তাকিয়ে আছে তার মুখের দিকে। এরপর নীলাকে নিয়ে ছাদের ওপাশে চলে গেল। নীলাকে কোল থেকে নামিয়ে দিয়ে ওর কানে কানে বলল, আমাদের ছাদে বাসর করার প্ল্যানটা নষ্ট হয়ে গেল। তো রুমে চলুন, এখানে ভাইয়া আর আপু আছে, তাদের সামনে প্রেম করা যাবে না। কথা খারাপ বলনি, দেখি ভাইয়াকে পাঠানো যায় কিনা। দরকার নেই, চলুন তো রুমে, আজকে আপনার পাওয়ার দেখব। খুব তো বলতেন। কি বলতাম? কিছু না, চলুন তো। নীলা কথাটা বলেই এক প্রকার টেনে হিঁচড়ে রুমে নিয়ে আসলো অপূর্বকে। লাবণী 1 সেকেন্ডের জন্য নজর সরায়নি তার দিক থেকে। মেয়েটার অনেক জ্বলছে হয়তো। তারপর রুমে এসে অপূর্ব নীলাকে বলল, নীলা একটা কথা বলবো?
বলেন কি বলবেন? নীলা, তুমি দাও কিছু, আমি দিব কিছু, তাহলে জন্ম নিবে ছোট্ট একটা শিশু। যা দুষ্টু কোথাকার, যা মুখে আসে তাই বলছে, লজ্জা করে না আপনার? তারপর সে রুমের দরজা বন্ধ করে দিল। নীলা চুলগুলো ছেড়ে দিল। তার পছন্দের জিনিস নীলার এলোমেলো চুলগুলো। আর লোভ সামলাতে পারল না, নীলার চুলে নিজেকে ডুবিয়ে দিল। মাতাল করা গন্ধে পাগল হয়ে গেল। নেশার ঘোরে আছে অপূর্ব। নীলার ঘাড়ে কিস করতেই নীলা তার পিঠে খামচে ধরল। নীলাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর তার কাছে গেল। নিঃশ্বাসের শব্দটা এমন মনে হচ্ছে যেন নীলার হার্টবিটের শব্দটা অপূর্বের হৃৎপিণ্ড থেকে বের হচ্ছে। বাকিটা ইতিহাস। কি হয়েছে আমি নিজেও জানি না, বিয়ে করিনি তো, তাই বলতে পারলাম না। আপনারা না হয় কষ্ট করে বউয়ের 477 পৃষ্ঠা খুঁজে পড়ে নিয়েন। ওকে। পরের দিন সকালে নীলাকে পাশে দেখলো না অপূর্ব। প্রতিটা মেয়ের মতো নীলাও বাসর শেষে গোসল করতে গেছে। মুস্কি একটা হাসি দিয়ে ঘুম থেকে উঠল। এমন মুস্কি হেসে ঘুম থেকে ওঠা মানে আজ সারা দিন ভালো কাটবে। হঠাৎ মাথায় একটা দুষ্টু বুদ্ধি চাপলো। বাথরুমে নক করলো। নীলা বুঝতে পেরে দরজা খুলে দিল। সে ভিতরে ঢুকে যা দেখলো তার বলার দরকার নেই। এরপর একসাথে দুজনে গোসল করে বের হলো। নীলা একটা কিস করে চলে গেল। বিয়ের প্রথম দিনেই নীলা বাড়িটাকে আপন করে নিয়েছে, এটাই অনেক কিছু। 5 মিনিট পরে নীলা আবার চলে আসলো। সে নীলাকে বলল, কি ব্যাপার, চলে আসলে কেন? আম্মু অনেক পচা। কেন, আম্মু আবার কি করলো? বোকা দিছে, বলে আমি রান্নাঘরে কেন এসেছি। আম্মু এই রকমই, যতদিন সুস্থ আছে ততদিন তোমাকে কাজ করতে দিবে না, কিন্তু তুমি আম্মুর কাজে হেল্প করবে, তার সাথে সাথে থাকবে, আম্মু আব্বুর দেখাশোনা করবে, তাহলে তোমাকে সবাই ভালো জানবে। আর এটা তোমাকে নিয়ে আমার গর্ব, কারণ প্রতিটা স্বামী চায় তার স্ত্রীর নামে ভালো কিছু শুনতে। আচ্ছা ঠিক আছে, করব। নীলা, একটা গান শোনাবো তোমাকে, শুনবে? শুনবো, শোনান। তারপর অপূর্ব নীলাকে গান শোনালো। গানটা ছিল এমন, তোমায় দেখলে মনে হয় তোমার পেটে আমার বাচ্চা আব্বু আব্বু কয় বুঝি, আব্বু আব্বু কয়। ডং দেখে বাঁচি না। তারপর দুজনে সকালে নাস্তা করতে গেল। দেখলো লাবণী খুব চঞ্চল। সেই 4 বছর আগের মতো চাঞ্চলতা আজ দেখতে পাচ্ছে, যেমনটা ছিল রিলেশনের আগে। হয়তো বিয়ের পর সব সামলে নিয়েছে। মেয়েরা অনেক কিছুই সামলে নিতে পারে, হয়তো সেও সামলে নিয়েছে। খাবার খেয়ে সবাই যার যার রুমে চলে গেল। অনেক মানুষ আসলো নতুন বউ দেখার জন্য, এটাই স্বাভাবিক। 2 বউকে সবার পছন্দ হয়েছে, আর পছন্দ না হলে কার কি, যার বউ তার পছন্দ হলেই চলে। কার পছন্দ হলো কার পছন্দ হলো না সেটা দেখার বিষয় না। সংসার যেহেতু তারা করবে, কারো কোনো মতামতের প্রয়োজন অপূর্ব মনে করে না। লাবণী একটু বেশি সুন্দর, এটা সবসময় বলে সে, তবে নীলাও কম না, এবং কম সুন্দরী হলেও ফেলে দিবে না। চশমা পরলে খুব কিউট লাগে মেয়েটাকে। সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটলো। নীলার বাসা থেকে লোকজন আসলো, তাদের দেখাশোনা সব তো তাদেরকেই করতে হবে। সন্ধ্যা হতেই ওদের বাড়িতে চলে গেল। নীলাদের বাড়িতে গিয়ে দেখে নীলার সব কাজিনরা একসাথে গোল হয়ে বসে আড্ডা দিতেছে। তাদের দেখে সবাই এগিয়ে আসলো। গতকাল এত ব্যস্ত সময় গেছে, কারোর সাথে পরিচিত হতে পারেনি, আজকে পরিচয় হয়ে যাবে, সমস্যা নেই। নীলা তার হাত ধরে ঘরে নিয়ে গেল। বিয়ের প্রথম দিনগুলোর মতো যদি সব সময় হতো তাহলে কখনো সংসারে দুঃখ থাকতো না। ঘরে ঢুকে শাশুড়ি মাকে সালাম করলো, ভাইয়াও করলো। তারপর যার যার মতো নিজেদের রুমে চলে গেল। নিজেদের রুম বলতে অপূর্ব নীলার রুমে, ভাইয়া লাবণীর রুমে চলে গেল। মেয়েদের ঘরগুলো এত গোছানো হয় কেন? তবে নীলার রুমে একটা জিনিস অবাক করার মতো, যা অন্য মেয়েদের রুমে থাকবেই, অথচ নীলার রুমে নেই। বুঝতে পারছেন না কিসের কথা বললাম? কসমেটিক্সের কথা বলছিলাম। খুব বেশি কিছু নেই, 2-1টা। যেখানে অন্য মেয়েদের রুমে 1 বস্তার চাইতেও বেশি থাকে, সেখানে নীলার রুমে কিছুই নেই। যাই হোক না কেন, না থাকাটাই তার জন্য ভালো, কারণ টাকা বেঁচে যাবে। আরো একটু শিওর হওয়ার জন্য নীলাকে প্রশ্ন করলো, নীলা, তুমি কি কসমেটিক্স ব্যবহার করো না? না, ওসব জিনিস আমার ভালো লাগে না। কি বলো, তুমি তো পুরাই আলাদা। অন্য মেয়েরা তো কসমেটিক্সের জন্য পাগল, আর তোমার ঘরে তেমন কিছুই নেই। কোনো এক জায়গায় পড়েছিলাম, তোমার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো, অন্যের মতো হতে যেও না, তুমি তোমার মতো থাকো। তাই ওসব ব্যবহার করি না। আল্লাহ যা দিয়েছে তাতেই সন্তুষ্ট, কৃত্রিম কিছু তৈরি করার ইচ্ছে নেই। আলহামদুলিল্লাহ, বউ আমার যেমন বুদ্ধিমতী তেমনই রূপবতী। ফ্রেশ হয়ে নিন, খাবার খাওয়ার জন্য ডাকছে। আচ্ছা। ফ্রেশ হয়ে এসে খাবার খেতে গেল। সবাই একসাথে খাওয়া দাওয়ার পর তাদের ধরে নিয়ে গেল ছাদে। সব কলেজ পড়ুয়া ছেলে মেয়ে,
কয়েকটা স্কুলে পড়ে, সবার সাথে পরিচিত হলো। তারপর শুরু হলো খেলা। তারা ডেয়ার দিবে, আর সেটা অপূর্বকে করতে হবে। অপূর্ব ভাবছে, কি একটা ঝামেলায় পড়লাম বলুন তো। এখন যদি ডেয়ার দেয় ছাদ থেকে লাফ দিতে হবে, তাহলে কি হবে? মাত্র একদিন হয়েছে বিয়ে করলো, কিন্তু তেমন কোনো ডেয়ার ফেললো না, বরং লাবণীকে জ্বালানোর মতো একটা ডেয়ার ফেললো। আর তার ডেয়ারটা হলো নিজের বউকে লিপ কিস করা। শুনেই মনটা আনন্দে ভরে উঠল। সে আর কি করবে, নীলাকে কিস করার জন্য রেডি হলো। যদিও সবার সামনে লজ্জা লাগছে, তবুও লাবণীকে জ্বালানো যাবে, সেটা ভেবেই নীলার ঠোঁটের কাছে চলে গেল। হালকা করে একটা চুমু খেলো। নীলা লজ্জা পেয়ে চলে গেল। সেও উঠে আসলো। লাবণী যে তাকিয়ে ছিল সেটা বেশ ভালো করেই লক্ষ্য করেছে অপূর্ব। মেয়েটাকে জ্বালাতে এত ভালো লাগে কেন কে জানে। যাই হোক, রুমে এসে দেখলো নীলা বিছানায় শুয়ে আছে। সে কাছে গিয়ে বলল, কি হলো, চলে আসলে কেন? তাহলে কি করব? সবাই অপেক্ষা করছে যে। আমি যাব না আর। ছি ছি, লজ্জা লাগছে আমার। লজ্জা কেন লাগছে? আপনি তখন কি করলেন? কি করছি? জানেন না কি করছেন? না তো, কি করছি? দাঁড়ান দেখাচ্ছি। এটা করছেন, যান এখন ওদের কাছে। যাব না। তো কি করবেন? বউয়ের সাথে থাকবো, আর কি করব? খুব আসছে বইয়ের সাথে থাকতে। বউ নেই আপনার? আপনি সিঙ্গেল, ঠিক আছে? বিবাহিত, সিঙ্গেল। হঠাৎ ফোনটা বেজে উঠতেই দেখে লাবণী কল করেছে। কলটা কেটে দিল, আবারও কল করেছে, আবার কেটে দিয়েছে, পরের বার ধরলো। হ্যালো। এখনই ছাদে আসো, তোমার সাথে কথা আছে আমার। কেন, কি কথা? আসো বলছি। নীলা, আমি ছাদ থেকে আসতেছি, তুমি থাকো। আচ্ছা। লাবণীর আবার আমার সাথে কি কথা থাকতে পারে, দেখা যাক ছাদে গিয়ে কি বলে। মেয়েটা ভালোই জ্বলতেছে। হায় রে, এক্স তোরে জ্বালাইতে জ্বালাইতে আমার জীবনটা শেষ। ছাদে গিয়ে দেখলো কেউ নেই, সবাই চলে গেছে। লাবণী ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। অপূর্ব বেশ অবাক হলো, এত তাড়াতাড়ি সবাই চলে গেল কেন? নাকি তাড়িয়ে দেওয়া হয়েছে? কে জানে কি হয়েছে। তবে যাই হোক না কেন, এসব লাবণী করেছে এটা শিওর। সে লাবণীর পিছনে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, ভাবি ডেকেছেন? অপূর্ব, আমি তোমার ভাবি না। একদিন হয়েছে বিয়ে হয়েছে, আজকে এসব কি বলেন? দেখো অপূর্ব, ফাজলামি বাদ দাও, একটু সিরিয়াস হও। ঠিক আছে, বলেন কি বলবেন। আমাকে নিয়ে পালাতে পারবে? অপূর্ব লাবণীর কথাটা শুনে বেশ অবাক হলো। বিয়ের পর সে কেন তার সাথে পালাতে চাচ্ছে? তার বর আছে, আর সে বিয়ের 10 দিন আগেও তাকে বুঝিয়ে বললে হয়তো অপূর্ব বুঝতো, কিন্তু বিয়ের পর কেন সে এই কথাটা বললো? এটা সে মেনে নিতে পারছে না। এসব কখনো সম্ভব না। সে নীলাকে ভালোবেসে ফেলেছে, তাকে সে তার হৃদয়ে জায়গা দিয়ে দিয়েছে। এখন সে লাবণীকে নিয়ে পালিয়ে গেলে তাছাড়া ভাই আর কি হবে পরে? পরিবারের সবার কাছে তাকে ছোট হতে হবে, এটা কখনোই সম্ভব না। কি হলো, চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। দেখো, তুমি যা বলছো তা ঠিক নয়, কারণ তুমি বিয়ের 10 দিন আগে বললেও আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতাম, কিন্তু এখন আর সম্ভব না। একটা জিনিস চিন্তা করো, আমার ভাইয়া তোমার স্বামী, তোমার বোন আমার স্ত্রী, তাহলে কিভাবে আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব বলো? এটা আমি পারবো না। শুধু এইটুকু বলবো, তুমি ভালো থাকো। অপূর্ব, তুমি আমাকে ভালো থাকতে দিচ্ছ? যখনই তোমাকে ভুলে থাকতে চাই তখনই আমার সামনে চলে আসো। তাহলে কিভাবে ভালো থাকবো আমি? নীলার সাথে এমন কিছু করো যা আমাকে আমার অতীত মনে করিয়ে দেয়। খুব কষ্ট হয়, তুমি বুঝো না? তো এখন কি করতে হবে বলো? কি করলে তুমি ভাইয়াকে নিয়ে সুখে থাকতে পারবে বলো? পালাতে তো পারবে না, তাই না? কখনো সম্ভব না। তাহলে তুমি এই শহর ছেড়ে নীলাকে নিয়ে ঢাকায় চলে যাও। যেখানে তুমি থাকো সেখানে নীলাকে নিয়ে যাও। কিন্তু আমি নীলাকে নিয়ে গেলে আব্বু আম্মুর দেখাশোনা করবে কে? আমি করব। তুমি জানো আমি কেমন মেয়ে, কখনো কষ্ট পেতে দেব না আব্বু আম্মুকে। ঠিক আছে, ভালো থেকো, তুমি যা চাইবে তাই হবে। আর মাফ করে দিও এতদিন জ্বালানোর জন্য। আমাকেও মাফ করে দিও। সেদিন যদি ব্রেকআপ না করতাম তাহলে আজ এখানে দাঁড়াতে হতো না। নিজের মনকে অনেকবার প্রশ্ন করলাম সেদিন, কেন এমন করলাম, কিন্তু কোনো উত্তরই পাইনি। হইছে, বাদ দাও এসব, আমি যাচ্ছি। এই বলে ছাদ থেকে চলে আসলো। ভীষণ কান্না পাচ্ছে মেয়েটার কথা শুনে। খুব ভালোবাসতো মেয়েটা, সারাদিন যাই করুক না কেন দিন শেষে ভাবতো মেয়েটা ঠিক আছে তো। কেটে গেল আরো কয়েকটা দিন। গতকালকের বিয়ের সব ঝামেলা শেষ হয়েছে। ভাবছে আজ সন্ধ্যায় ঢাকায় চলে যাবে। কাউকে কিছু বলেনি, এমনকি নীলাও জানে না। এই কয়েকদিনে লাবণীকে আর ডিস্টার্ব করেনি, সবকিছু চুপচাপ। আজকে সকালে খাবার টেবিলে সবাই যখন খেতে বসলো তখন আব্বুকে বলল, আব্বু আমাকে ঢাকা যেতে হবে। কেন? আমার ছুটি শেষ তাই।
কিন্তু আরও কয়েকদিন তো বাকি ছিল। হ্যাঁ, জরুরি কাজ পড়ে গেছে, তাই যেতে হবে। আমি ভাবছিলাম তুই আমার জায়গায় নিজে কাজ করবি। আব্বু ভাইয়া আছে, ভাইয়া করবে, আমাকে যেতেই হবে। আচ্ছা যা, আমি আর কি বলবো। তা বৌমাকে নিয়ে যাবি না রেখে যাবি? নিয়ে যাব ভাবছি, এখন তোমরা যা বলবা তাই হবে। নিয়ে যাওয়াটাই ভালো হবে। তুই সেখানে একা থাকবি, এখানে বৌমা একা থাকবে, আর তার চাইতে নিয়ে যাওয়া সেটাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে আব্বু। কবে যাবি ভাইয়া? এই তো আজকে সন্ধ্যায়। ও, অপূর্ব লক্ষ্য করলো নীলা আর লাবণী তার দিকে তাকিয়ে আছে। নীলা তার কথায় অবাক হওয়ার কথা, কারণ নীলা কিছুই জানে না। তবে লাবণী কি ভাবছে সেটাও অপূর্ব জানে। লাবণী ভাবছে ছেলেটাকে আমি বললাম আর ও সব মেনে নিল। আসলে অপূর্ব এমনই। লাবণী এই পর্যন্ত যত আবদার করেছে সব আবদারগুলো সে রেখেছে, শুধু অন্যায় আবদারগুলো বাদে। সন্ধ্যা হলেই ফিরে যাবে ঢাকায়, আর থাকবে না এখানে, রেখে যাবে সব স্মৃতি। রুমে আসতেই নীলা বলল, আমরা কেন যাব? এখানেই তো ভালো আছি, সবাই একসাথে কত আনন্দ করি, কত মজা হয় সবার সাথে থাকতে। অপূর্ব নীলার হাতটা ধরে একটা চুমু খেয়ে বলল, নীলা, আমাদের ঢাকা যাওয়াটা খুব দরকার, তুমি না করো না প্লিজ। ঠিক আছে, সব আপনার ইচ্ছা। লাবণীর সাথে সারাদিনে আর দেখা হয়নি, হয়তো আর কথা হবে না। সন্ধ্যা হয়ে গেছে, সবকিছু গুছিয়ে নিয়েছে, এবার রওনা দিতে হবে। আজই শেষ হবে লাবণী নামক কালো অধ্যায়টা। তার কথাতেই লাবণীর চোখে স্পষ্ট পানি দেখতে পেল। কেউ বুঝতে না পারলেও অপূর্ব অন্তত বুঝেছে। সে চোখের জল লুকিয়ে রাখার চেষ্টা করছে। কোনো এক কারণে আজ অপূর্বের হৃদয়টা ক্ষতবিক্ষত, পরাজিত সৈনিকের মতো আত্মসমর্পণ করে নিয়েছে। আজ মনে হচ্ছে লাবণীকে বিয়ে করে নিলেও পারত, মেয়েটাকে ভালোবাসতো যে খুব। গাড়ি ছেড়ে দিয়েছে, চলতে লাগলো আপন মনে আপন ঠিকানায়। চোখের সামনের মানুষগুলো দূরে সরে যাচ্ছে, স্পষ্ট হয়ে যাচ্ছে সবকিছু। নীলা অপূর্বের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। মেয়েটা নিষ্পাপ, তাই তো তার ভালোবাসা রক্ষা করতে চলে আসলো লাবণী নামক অন্ধকার জগৎ থেকে। সত্যি, আজ থেকে শেষ হয়ে গেল লাবণী নামক অন্ধকার জগৎটা। এক্স নামক কালো ছায়া আর পারবে না অন্ধকার করতে তাদের জীবন। তবুও সে ছিল, আছে, থাকবে ভাবি হয়ে। তার কথা ভেবে লাভ নাই। সময় নিজের আপন গতিতে চলে, আর অপূর্ব সেই সময়কে প্রাধান্য দিয়ে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পছন্দ করে। সো অতীত ব্রেকআপ। এতদিন লাবণীর কারণে নীলাকে খুব ভালোবাসতে পারেনি, এখন আর কোনো সমস্যা নাই। জগৎটা শুধু তার আর নীলার, হারিয়ে যাবে দুজন দুজনের মাঝে। অবশেষে ঢাকায় পৌঁছে গেল। বাসায় আসার পর নীলা তাকে বলল, এই যে মিস্টার অপূর্ব, বলো। আজ দেখবো তোমার কত জোর। মানে? বোঝো না, ফিডার খাও। এই কথাটা বলে নীলা অপূর্বকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল। এরপর তাকে খাটের উপর ফেলে দিয়ে জড়িয়ে ধরলো। সে নীলাকে বলল, এই কি করছো? দেখো না তুমি কি করছি। কি? এবার নীলা তাকে কিস করে বলল, আজ তোমাকে এত আদর করব, কোনো ঘাটতিই রাখবো না। ও আচ্ছা তাই। এই বলে আরো জোরে চেপে ধরলো তাকে, আর চুমু খেতে লাগলো নীলা। আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না অপূর্ব। সেও নিচ থেকে উঠে নীলাকে চেপে ধরলো। এতক্ষণ নীলা উপরে আর অপূর্ব নিচে ছিল। এরপর নীলা তাকে বলল, এই কি করছো? তুমি যেটা করছো আমিও তাই করছি। লজ্জায় লাল হয়ে গেছে নীলা। এবার অপূর্বও চুমু খেতে শুরু করলো। এইভাবে চুমু খাওয়ার পর চলে গেল অন্য জগতে, যে জগতে অপূর্ব আর নীলা ছাড়া কেউ নেই। এরপর কি হলো তা সে নিজেও জানে না। আপনাদেরও আর অন্যের রোমান্স করার কথা আর শুনতে হবে না। লাবণীর কথা এখন আর মনে পড়ে না, নীলাই তার সব। আর কিছুই চায় না এই জীবনে। দীর্ঘ 2 বছর পর আজ তাদের ঘর আলো করে এসেছে এক রাজকন্যা। অপূর্ব জানে সে কোনো রাজা নয়, কিন্তু সে রাজা না হলেও তার ঘরে এক রানী ও রাজকন্যা রয়েছে। ভাইয়ারও একটা ছেলে সন্তান হয়েছে। তবে এই 2 বছরে একদিনের জন্যও বাড়িতে যাওয়া হয়নি। আব্বু আম্মু এসে তাদের দেখে গেছে। অপূর্ব তাদের মামনিটার নাম দিয়েছিল ফারিয়া সুলতান।